স্টুডেন্টস আসসালামু আলাইকুম। নতুনভাবে আবার ওয়েলকাম জানাই তোমাকে। কেমন আছো একটু জানাতে পারো আমাকে? অনেকদিন পর দেখা হলো এবং আমাদের নির্ধারিত সময়ের 2 মিনিট আগেই আসলে আমরা লাইভটা শুরু করে দিলাম। এই 2 মিনিট পড়াশোনা নাই, তোমাদের অবস্থা, কে কেমন আছো একটু জানাতে পারো, একটু গল্প করে নিই। সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাতে পারো? ওয়েব অ্যাপ এবং আমাদের ফেসবুক থেকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, দুই জায়গা থেকেই একটু ইনফর্ম করতে পারো ভাইয়াকে। আচ্ছা, থ্যাংক ইউ। যারা জিজ্ঞেস করছো কেমন আছেন ভাইয়া, খুবই আপন লাগছে তোমাদেরকে। অনেক পুরনো জিজ্ঞাসা, তোমাদের জানাই ভাইয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। ওকে, আমাদের গুচ্ছকে কেন্দ্র করে আমার যে কম্প্যাক্ট সাজেশন ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে, সেটার প্রথম ক্লাসে আমি তোমাকে ওয়েলকাম জানাই। আজকে তোমরা জানো বায়োলজি ক্লাস, এবং এই ক্লাসে আসলে 4টা চ্যাপ্টারের উপর ওভারভিউ করা হবে। এবার যদি তুমি বাস্তবভাবে চিন্তা করো, এই 4টা চ্যাপ্টার আমি যদি 2 ঘন্টায় পড়াই, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার গড়ে আধা ঘন্টা করে সময় পাচ্ছে, তাই তো? আধা ঘন্টা চ্যাপ্টারে আসলে চ্যাপ্টারকে খুব ভালো মতনে বুঝে ফেলা বা এই আধা ঘন্টা পরেই হয়ে যাওয়া সম্ভব না। কখন সম্ভব? যখন এটা সম্পর্কে আগে থেকেই তুমি কিছু জ্ঞান রাখো, তখন এটা সম্ভব। ওকে, আচ্ছা, যেমন কেউ কেউ জিজ্ঞেস করছে ভাই বেসিক থেকে পড়াবেন। আমি যদি বেসিক থেকে পড়াতে যাই 4টা চ্যাপ্টার, 4 দুগুণে 8 ঘন্টা সময় মিনিমাম দরকার। কিন্তু এই সময়ে এসে আমার মনে হয় তোমাদের সেইটা আসলে সম্ভব না সবার পক্ষে। যাদের মনে হচ্ছে ভাইয়া আমার বেসিক থেকে আসলে জানা দরকার বা আমার ইচ্ছে আছে, বা আমার এই 4টা চ্যাপ্টারের মধ্যে স্পেসিফিক্যালি চলন ও অঙ্গ চলনে এই চ্যাপ্টারটাতে বেসিক একটু দুর্বল মনে হয়, তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো কষ্ট করে আমাদের আগের ভার্সিটি ব্যাচে নেওয়া এটার উপর ডিটেল ক্লাসটা তুমি একটু করে ফেলো। ওকে, আচ্ছা, আর আজকের ক্লাসে আমরা জিএসটি কেন্দ্রিক আলোচনা করব। এই চ্যাপ্টারের উপর আমরা বস হতে আসি নাই, বরঞ্চ জিএসটি তে কোন টপিক থেকে প্রশ্ন আসে, কিভাবে সেগুলো আমরা পারতে পারি, সিলেক্টিভ ভাবে পরীক্ষার আগে যদি দেখে যেতে চাই, কোন কোন টপিকগুলো দেখে যাব, ইম্পর্টেন্সের বিচারে কোন টপিকগুলো জিএসটির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেভাবেই একটু করে সাজিয়ে দিতে আসলে আমি এসেছি। আমরা এই চ্যাপ্টারটা যখন পড়বো, এই পড়ার জন্য আমরা আমাদের মানে কি বলবো মেরুদণ্ড হিসেবে আগের বছরের যে আসা প্রশ্নগুলো সেগুলোকে সামনে রেখেছি, পাশাপাশি ওই টপিকটা সম্পর্কে একটু করে আলোকপাত করব, এই হচ্ছে আমাদের ইচ্ছে। কেমন? ওকে, নোট করতে হবে না, আমি মনে করি যে তোমরা একটু থাকো আমার সাথে মনোযোগ দিয়ে, পুরনো পড়াগুলোকে মাথার মধ্যে একটু আলোড়িত করো, সেটাই আমাদের উদ্দেশ্য। আর চেষ্টা করবে এই সাজেশন ক্লাসগুলো যখন হচ্ছে, এই রুটিনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার জন্য। খুব ভালো হয় যদি ক্লাস হওয়ার আগেই তুমি একটু ওই চ্যাপ্টারটা বা ওই টপিকটা একটু দেখে রাখতে পারো, তাহলে এই রিভিশন ক্লাস যেখানে কিনা একসাথে এতগুলো চ্যাপ্টার পড়ানো হচ্ছে, ওইগুলো তোমার ক্যাচ করতে সহজ হবে। ওকে, আচ্ছা, ওকে, আমরা মনে হয় সবাইকে পেয়ে গিয়েছি। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, আদাব দিচ্ছ তোমাদেরকেও আদাব। আর হচ্ছে আমরা তাহলে আমরা ক্লাসে প্রবেশ করতে যাচ্ছি। রাত অনেক গভীর হয়েছে, আমরা চেষ্টা করব যত আর্লি শেষ করা যায়। ক্লাস শুরু করার আগে অবশ্যই আমাদের একটু উদ্দেশ্য খোঁজা উচিত। আমাদের জীবনের উদ্দেশ্য কি, বা আমরা এখন কোন স্টেজে আছি, সেই স্টেজে দাঁড়িয়ে আমাদের এখন মনে হচ্ছে বোধহয় আমাকে দিয়ে কিছু হবে না, বোধহয় সবকিছু শেষ। বাট লাইনটা একটু পড়ো, দ্য গেম ইজ নট ওভার আনটিল আই উইন। যতক্ষণ না আমি না জিতছি, ততক্ষণ আমার গেম আসলে ওভার হচ্ছে না। এখন এখানে একটু আলোচনা দীর্ঘ হয়ে যায়। জীবনে জেতা বলতে আসলে কি বোঝায়, এক একজনের কাছে এই অর্থ এক এক রকমের হবে। আমরা যদি এই শর্ট টাইমের জন্য বিবেচনা করি, আপাতত আমাদের যে টার্গেট সেটা আমাদের অ্যাচিভ করা, সেটাই আমাদের জন্য জয়ী হওয়া। জিএসটির ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি, চান্স পাওয়া আসলে খুব বেশি কঠিন না। জিএসটিতে একটা সাবজেক্ট পাওয়া খুব বেশি কঠিন না। আবারও একটু নোট করো, অন্য সব ভার্সিটিতে তুমি ফেইলুর হইতে পারো, কিন্তু জিএসটিতে তুমি যদি খালি পাস করো, তাহলে দেখবা যে কোনো না কোনো একটা সাবজেক্ট চলে আসে। সো খেলাটা খুব কঠিনও না, ঠিক আছে? শুধু আমরা এখন মাঝপথে এসে হাল ছেড়ে দিব না। ওকে, এটা কথা দিয়ে চলো আমরা আমাদের জার্নি শুরু করি। আর যাদের মধ্যে হতাশা কাজ করছে স্টুডেন্টস, রমজান মাস, পবিত্র রমজান মাস চলছে, আমার সাথে আহ মুসলিম বন্ধু বান্ধব যারা আছো, তাদেরকে একটু আমি আমার মতো করে একটু বলি।
আমার মনে হয় মানে আমি যে খুব মানে ভালো মুসলিম আমি এটা বলবো না, আমার অনেক ঘাটতি আছে, স্টিল আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বলছি, আমার থেকে অনেকেই তোমরা অনেক বেশি জানো। আমার কাছে মনে হয় যে তুমি যখন ফিল করবা যে তুমি একা, তখন তোমার হতাশা, তোমার দুশ্চিন্তা এগুলো আরো বেশি আসবে। যদি তুমি ফিল করতে পারো যে না, স্পিরিচুয়াল কোনো থট যদি তোমাকে হেল্প করে যে না আমি তো একা না, আমার সাথে আমার স্রষ্টা আছেন, আল্লাহ আছেন, ঠিক আছে, তখন যেটা মনে হবে যে না, সামনে ইনশাল্লাহ ভালো কিছু আসতে যাচ্ছে, এই বিলিফটা আরো স্ট্রংলি করা যায়। এবং যখনই হতাশ হয়ে যায় তখনই ভরসার জায়গা খুঁজে পাওয়া যায়। So, এই জিনিসগুলো কিন্তু হেল্প করে। যারা বিশ্বাসী আছো তারা এভাবে চিন্তা করতে পারো, ইট ওয়ার্কস, ইট রিয়েলি ওয়ার্কস। বুঝছো? একাকি চিন্তা না করে যে না আমার সাথে আরো একজন আছেন, আমার স্রষ্টা আমার সাথে আছেন। ওকে, তো যখন তোমার মনে হবে যে না আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, তুমি যদি ধরো একক বৈঠকে মনে মনে একটু কথা বলো স্রষ্টার সাথে, দেখবে যে তুমি একটু বল ফিরে পাচ্ছ, শক্তি ফিরে পাচ্ছ। এবং আমাদের ইমানেরও আমি মনে করি একটা পরিচয় এটা, যে তুমি যে হতাশ হচ্ছ না, কারণ তোমার সৃষ্টিকর্তার উপর ভরসা আছে। তো আমরা চেষ্টা করবো এই টাইমটাতে যত বেশি হতাশ না হয়ে কার্যকরী কাজগুলো করা যায়। আশেপাশের মানুষ অনেক কথা বলবে, সারাটা জীবন ধরে এই আশেপাশের কথাগুলোকে দূরে ঠেলে সামনে আগাতে হবে। ওকে স্টুডেন্টস, তো এটাই আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট ছিল। আমি মনে করি যে তোমাদেরকে মেন্টালি আমি প্রিপেয়ার করতে পেরেছি। সো এই অজুহাতগুলো আমরা দাঁড় করাবো না যে আমাকে ও এটা বলছে, ও এটা বলে খোঁচা দিচ্ছে। দিন শেষে এই অজুহাতগুলো মানুষ শুনতেই চাইবে না। আমরা সব অজুহাত, সব সমস্যাকে দূরে ঠেলে আমরা আমাদের লক্ষ্যে আগাইতে থাকবো। ওকে, চলো তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। রক্ত সংবহন দিয়ে শুরু করছি আমরা। এই যে চ্যাপ্টারগুলো তোমাদের আজকে ওভারভিউ করছি, সেই চ্যাপ্টারগুলো আমিই পড়িয়েছিলাম। একটু করে আজকে আসলে একটু টেস্টও হয়ে যাবে তোমাদের, যে তোমাদের কিরকম মনে আছে পুরোনো দিনের পড়া। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটু প্রথম দিকে যেটা দেখব, যে এই চ্যাপ্টার থেকে জিএসটি তে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোন টপিক থেকে। ওকে, তো আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি তোমাদের ক্লাস নেওয়ার আগে, এবং জিএসটি কে কেন্দ্র করে, জিএসটি যে ভার্সিটি গুলো আছে সেগুলোকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো এসেছে, ওইগুলোর মধ্যে সবচেয়ে বেশি দেখতে পাইছি হচ্ছে রক্তকণিকা থেকে আসা প্রশ্ন। কাজেই রক্ত চ্যাপ্টারের রক্তকণিকা পার্টটুকু কেউ মিস দিবা না। রক্তকণিকার ইন ডিটেলস সবকিছু পড়বা, কোথায় সৃষ্টি হয়, কোথায় ধ্বংস হয়, সংখ্যা কত, মানে কমে গেলে কি বলে, বেড়ে গেলে কি বলে। আমি জানি না তুমি ধরতে পারছো কিনা, যদি ধরতে পারো খুবই ভালো। তো এই সব কিছু ভালো মতন পড়বা। 3টা পেজ আছে তোমার বইতে, 3টা না, একটু বেশি বোধহয়, শ্বেত রক্তকণিকা তার একটু বড়, 4-5টা পেজ আছে। একদম ভালো মতো দাগিয়ে ভালো মতো পড়ে যাবা। আর হচ্ছে রক্ত এবং হৃৎপিণ্ড নিয়ে সাধারণ তথ্য, এই তথ্যগুলোকে আসলে আহ কোনো কিছুর একটা আওতায় আনা কষ্টকর। ওভারঅল চ্যাপ্টারটা রিডিং পড়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো কমন ফেলতে হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে একটু প্রশ্ন সলভ করি। ভাইয়া ভার্সিটির ক্লাসগুলো করি নাই, এখন এই রিভিশন ক্লাসগুলো করলে, প্র্যাকটিস করলে কিছু একটা হবে। ইট ডিপেন্ডস, তুমি যদি একদমই কিছু না পড়ো, জীবনেও রক্ত চ্যাপ্টারের উপর একটা ভালো ক্লাস না করে থাকো, আমি বলবো একটু যাও আমাদের ডিটেলস ক্লাসটা, একটু স্পিড বাড়ায় হলেও করে দেখো। ঠিক আছে, যেমন ভাইয়া বললো রক্তকণিকা থেকে প্রশ্ন আসে, 5 স্টার দিয়ে রেখেছেন, তাহলে রক্তকণিকা পার্টটা অ্যাটলিস্ট আমার ক্লাস থেকে করে তুমি এটা মাথায় ঢুকাও। ওকে, এরকম আর কি। আর ইউ ব্যাকআপ দিবে? হ্যাঁ, আর ইউ ব্যাকআপ দিবে, সমস্যা নেই, পড়া তো একই। ওকে, চলো এটা জিএসটি 2022 আসছে, দেখি আমরা এটা পারি কিনা। রক্তকণিকাগুলোকে রঞ্জিত করার জন্য আমরা কি ব্যবহার করি? এটা শ্বেত রক্তকণিকা থেকে আসা প্রশ্ন, তোমরা পারলে উত্তর দিয়ে দাও। একের উত্তর কি হবে বলো? সবাই পারছো, কঠিন প্রশ্ন না। লিশম্যান রঞ্জক, মনে করে দেখো, লিশম্যান রঞ্জকে নিউট্রোফিল কোনো রং দিতে চায় না, নিউট্রাল রং। ইউসিনোফিল লাল রং দেয়, আর হচ্ছে আমাদের বেসোফিল কি দেয়? নীল রং দেয়, তাই না? তাহলে রঞ্জিতকরণে ব্যবহার করছি আমরা লিশম্যান রঞ্জক। বাকি রঞ্জকগুলো নিয়ে সম্পর্কে একটু জেনে নিলে তো মন্দ হয় না। আমরা এভাবেই পড়বো যে অপশনগুলো একটু অ্যানালাইসিস করে করে। ক্রিস্টাল ভায়োলেট দিয়ে আমরা কি করি জানো? ক্রিস্টাল ভায়োলেট দিয়ে আমরা গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তাহলে গ্রাম পজিটিভ আর হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে আমি নির্ণয় করি। ওকে, আচ্ছা, মেথিলিন ব্লু, এটা তো তোমাদের ওই যে কেমিস্ট্রিতে ইন্ডিকেটর বা নির্দেশক অংশে আছে, এটা বায়োলজিতে ইউজ করে না। স্যাফ্রানিনটাকে কমনলি ধরো বোটানিতে, ওই যে গাছপালার প্রস্থচ্ছেদ গুলো আছে না, এগুলোতে স্যাফ্রানিন ইউজ করে, বোটানিতে একটু ব্যবহার বেশি। ওকে, সো রঞ্জিত কেন করে আমি তোমাকে একটু বলি। মাইক্রোস্কোপে তুমি দেখতে গেলে যদি তুমি কালার না দাও, তাহলে সবকিছু হচ্ছে মানে মানে পানির ফোঁটার যেরকম রং নাই, তাই না, ওই পানির ফোঁটার মতো লাগবে সবকিছু। মানে ভালো বুঝতে পারবে না যে কোনটা কোনটার বর্ডার, ওইগুলো তো ভালো করে দেখা যাবে না। তুমি যদি একটু রং দিয়ে রঞ্জিত করো, তাহলে দানাগুলো বুঝা যাবে, বর্ডার গুলো বুঝা যাবে। এই জন্যই মাইক্রোস্কোপে দেখার আগে এটা করা হয়। কেউ কেউ বলছো কিছুই দেখা যাচ্ছে না, আবার কেউ কেউ বলছো সবকিছু ঠিক আছে, তাহলে আমার মনে হয় সবকিছু ঠিকই আছে।
তুমি একটু বের হয়ে আবার একটু ঢুকো, তাহলে বোধহয় ঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাই, চলো আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। কোন ধরনের রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? তাহলে রক্তকণিকার মধ্যেও আরো ইম্পর্টেন্ট যদি বলো তাহলে আমি বলবো কাজগুলো, বিভিন্ন রক্তকণিকার কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি সবগুলো রক্তকণিকার কাজ একটু বলবো এখানে। ইউসিনোফিল থেকে যদি একটা কাজ আসে তাহলে এটা আসবে হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, তাহলে এটা অ্যালার্জির বিরুদ্ধে এটা একটা। আর হচ্ছে রক্তে যদি কোনো কৃমির লার্ভা ঢুকে যায় বা কোনো অণুজীব ঢুকে যায়, তাহলে রক্তে কৃমির লার্ভা ঢুকে গেলে সেটার বিরুদ্ধে প্রতিরক্ষা দেয় কে বলো? ইউসিনোফিল। এই দুইটা শব্দ ইউসিনোফিলের জন্য ইম্পর্টেন্ট হলো। লিম্ফোসাইট 3 রকমের আছে, কি কি বলো? বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে এনকে সেল, মনে পড়ে? তাহলে বি লিম্ফোসাইটের কাজ কি ছিল? বি লিম্ফোসাইট প্রথমে হয় প্লাজমা সেল, দেন সেই প্লাজমা সেল কি তৈরি করে? অ্যান্টিবডি, যেগুলো আকৃতি কিরকম? ওয়াই আকৃতির কি তৈরি করলো? অ্যান্টিবডি। প্রশ্ন কি এসেছে? অ্যান্টিবডি কে তৈরি করে? অপশনে কি আছে? লিম্ফোসাইট। তো সেই লিম্ফোসাইটেরই অংশ বি সেল, সেটা থেকেই প্লাজমা সেল তৈরি হয়, সেটা থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি লিম্ফোসাইট। টি সেলের কাজ কি? টি সেল তোমার প্রতিরক্ষায় হেল্প করছে, ওকে। আর এনকে সেলও এটাও একটা প্রতিরক্ষায় হেল্প করছে। নিউট্রোফিলের কাজ কি? নিউট্রোফিল হচ্ছে তোমার একটা কাজ যদি বলি তাহলে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। কি বলো? ফ্যাগোসাইটোসিস। সবাই বোধহয় জানো ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণুকে, একটা কোষ, ধরো এটা একটা জীবাণু, ওকে, আর এটা হচ্ছে আমাদের নিউট্রোফিল গিয়ে কি করবে? জীবাণুটাকে এনগালফ করে ফেলবে, খেয়ে ফেলবে। এটাকেই ফ্যাগোসাইটোসিস বলি। ফ্যাগোসাইটোসিস কে করে? খুবই ইম্পর্টেন্ট, না পারলে চান্স হবে না। ফ্যাগোসাইটোসিস করে দুইজন, এম আর এন। দুইজন মিলে ফ্যাগোসাইটোসিস করে। এম দিয়ে কি বলো? এম দিয়ে হচ্ছে মনোসাইট বা ম্যাক্রোফেজ, আর এন দিয়ে হচ্ছে নিউট্রোফিল। এই দুইজন ফ্যাগোসাইটোসিস করবে, ওকে, মনে থাকবে। বেসোফিল কি করবে বলো? বেসোফিল কিছু জিনিস ক্ষরণ করে। কি কি ক্ষরণ করে বলো? হিস্টামিন, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য লিখছি আমি কষ্ট করে। তারপর হেপারিন, হিস্টামিন, হেপারিন, এগুলো ক্ষরণ করা হচ্ছে বেসোফিলের কাজ। আমার তো এগুলো আসে নাই, আমার আসছে অ্যান্টিবডিকে তৈরি করে। উত্তর হবে লিম্ফোসাইট। পেরেছো? সবগুলো কাজ অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ওকে বাচ্চারা? আচ্ছা, হিস্টামিনের কাজ কি? হিস্টামিন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে। হেপারিনের কাজ কি? রক্তকে জমাট বাঁধতে দেয় না নরমালি। চল আগাই। ওপেন হার্ট সার্জারি কত প্রকারে করা যায়? তাহলে তোমরা ওপেন হার্ট সার্জারির ব্যাপারে জানো, বুকের মাঝখানটায় কেটে সার্জারি করা হয়। এটা 3 ভাবে করা যায়। এটা বোধহয় একটু আগের প্রশ্ন, যা ভেবেছি 2019 সালের প্রশ্ন। এখন বইতে এটা অ্যাকুরেটলি লেখা আছে কিনা আমি জানি না। এখন কি 2 ভাবে লেখা কিনা একটু চেক দিও তো, দাঁড়াও আমি নতুন বইতে দেখি। এডিশন ওয়াইজ এগুলো একটু চেঞ্জ হয়। লেট মি চেক, একটু ওয়েট করো, একদম নতুন এডিশন থেকে একটু চেক দিচ্ছি। আগে ছিল হচ্ছে অন পাম্প, অফ পাম্প এবং রোবট সহযোগী। এখন নতুন বইতে না, আলাদা করে এভাবে লেখা নাই এখন, বুঝছো? এটা আগের বইয়ের তথ্য থেকে এসেছে। তখন ছিল 3 প্রকার। একটা পাম্প ব্যবহার করে সার্জারি করা যায়, পাম্প ছাড়া করা যায়, আর রোবট দিয়ে করা যায়, ওকে। 3 প্রকার ছিল। চলো সামনে যাই। নিম্নের কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? সব রকমের রক্তকণিকা কোথায় ধ্বংস হবে বাচ্চারা বলো? হ্যাঁ, এগ্রিতে এক্সাম দাও, হোয়াট এভার, যেখানে এক্সাম দাও, এই ক্লাসগুলো করো। এখানে যেগুলো পড়ানো হচ্ছে এইটা সব এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এইটাতে খুব কঠিন পড়া নাই, খুব বেসিক পড়া আসলে। যেখানেই পরীক্ষা দাও, আরইউতে দাও, এগ্রিতে দাও, জিএসটি দাও, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। বাচ্চারা যেটা বলছিলাম, কোন অঙ্গে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়? তাহলে যে কোনো রক্তকণিকা ধ্বংস হবে হচ্ছে যকৃত আর প্লীহাতে, মনে থাকবে। যকৃত আর প্লীহাতে রক্তকণিকা ধ্বংস হবে। এখন আমরা একটা উভয় সংকটে পড়ছি, কারণ অপশনে যকৃত আছে, প্লীহাও আছে। এমন থাকলে তুমি একটু প্লীহার দিকে আগাবা, কারণ প্লীহাকে বলা হয় গ্রেভিয়ার্ড বা কবরস্থান। কি বলা হয় বলো? কবরস্থান, আরবিসির কবরস্থান, তাই না? তাহলে আরবিসি আসলে বেশি ধ্বংস হয় প্লীহাতে। এই জন্য আমরা দুইটার মধ্যে যদি কম্পারিজন করি, আমরা প্লীহা দাগাবো। আর যদি প্লীহা না থাকতো তাহলে যকৃত দাগালেও চলতো, ওকে। এই যে ফাল্গুনি বলছে বায়োলজিতে ফুল মার্কস কিভাবে আনবো, এই ক্লাস করেন, আগে ক্লাস করেন, দেন বই পড়েন। হ্যাঁ, এভাবেই আনতে হবে। দেখো কত কঠিন প্রশ্ন আসে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? সবাই পারি, 120 দিন। পারছি? দেখবো আজকে কত পারো। এই যে আমরা রক্ত থেকে মোটামুটি কয়টা, এই 20-25টা প্রশ্ন সলভ করবো। রক্ততে কত পাইলে একটু জানাও, নিজের হিসাবটা নিজে রাখো, ওকে। আরবিসি 120 দিন বাঁচে, এই জন্য আমরা 120 দিন পর পর তোমাদেরকে রক্ত দিতে ইন্সপায়ার করি। তোমাদের যাদের বয়স 18-র উপর হয়ে গেছে, যাদের
বডি ওয়েট 50 কেজি প্লাস তারা কিন্তু নির্দিষ্ট সময় পর পর, দ্যাট মিনস 4 মাস পর পর রক্ত দিতে পারো। এবার আমাদের ছেলেরা মেয়েরা অনেক বেশি এনথুজিয়াস্টিক, ওরা মনে করে না আমার ওজন কম থাকুক, আমার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থাকুক, হ্যাঁ আমার গত রক্ত দিছে এটা মাত্র 2 মাস হয়েছে, তাতে কি আসে যে আমি রক্ত দিয়ে ফেলবো, না, নিজের ক্ষতি করে রক্ত দেওয়ার দরকার নেই। আগে নিয়ম মানতে হবে। আমি যে নিয়মগুলো বলছি, যে তোমার রক্ত স্বল্পতা নাই, তোমার বয়স 18-এর বেশি, তোমার ওজন 50 কেজির উপরে, 120 দিন পর পর তুমি রক্ত দিচ্ছ, ইটস এ গুড প্র্যাকটিস। কেমন? এটা এখন থেকেই করার চেষ্টা করবা। অনেক কিছু ভুলে গেছো, টেনশন করো না, এই ক্লাসের মধ্যে দিয়ে মনে করার চেষ্টা করো, ব্রেন স্টর্মিং করো। তারপর আসো, সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা? এটা একটা দারুণ প্রশ্ন। কবে কোথায় আসছে? এই যে হাজী দানেশ সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিতে 2019-এ আসছে। সবচেয়ে বড় রক্তকণিকা কোনটি? একটা অপশন আমরা প্রথমে বাদ দিয়ে ফেলতে পারি, আমাদের নীল রক্তকণিকা বলে কিছু নাই, বাদ। আচ্ছা, অনেকেই বিভিন্ন বিভিন্ন উত্তর দিচ্ছ। রক্ত নিয়ে ডাক্তাররা ব্যবসা করে, এটা কে বললো রে? গুলি করে দেওয়া দরকার ওকে। ও সিনেমা দেখে দেখে এগুলো শিখছে বোধ হয়, যে রক্ত নিয়ে ডাক্তাররা ব্যবসা করে। না, রক্তের সাথে ডাক্তারদের কোনো ব্যবসা নেই। হ্যাঁ, যারা ওই যে ব্লাড ব্যাংক চালায় ওরা কেউই ডাক্তার না, যারা মালিক ওরা ব্যবসা করে। ওকে, মানে ও ইনডিরেক্টলি আমাকে রক্ত ব্যবসায়ী বললো, যেটা আমাকে একটু হার্ট করছে আসলে। হোয়াট এভার। তাহলে এটা কি? এটা তো অনেকে অনেক উত্তর দিচ্ছ বাচ্চারা। অনুচক্রিকা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট কোনটা বলো? সবচেয়ে ছোট হচ্ছে অনুচক্রিকা। তাহলে সবচেয়ে বড় কোনটা? হয় লোহিত রক্তকণিকা, নয়তো শ্বেত রক্তকণিকা। এখন লোহিত রক্তকণিকাতে তো নিউক্লিয়াসই নাই, তাহলে ওর সাইজটা আসলে বড় হবে কেমনে? ও যখন এরিথ্রোব্লাস্ট থাকে তখন বেশ ভালোই বড় থাকে, বাট পরিণত হয়ে যখন এরিথ্রোসাইট হয় তখন তো নিউক্লিয়াসটা চলে যায়। তোমরা সবাই জানো পরিণত আরবিসি তে নিউক্লিয়াস থাকে না, তখন ওর সাইজটা আসলে ছোট হয়ে যায়। হ্যাঁ, মানে ও ছোটবেলায় আসলে সাইজে বড় থাকে, যেহেতু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস চলে যাওয়ার পর সাইজটা ছোট হয়ে যায়। তো এটা লোহিত রক্তকণিকাও হবে না। উত্তর কি হবে বলো? শ্বেত রক্তকণিকা। সবাই পেরেছো? ওকে, ভালো প্রশ্ন। রক্তরসে পানির পরিমাণ কত? এটা দেখেই অপশনে ধরো আমরা পানির পরিমাণ বললে, আচ্ছা কনফিউজ করবো না তোমাদের, তোমরা উত্তর দাও। দেখো প্রশ্নটা করেছে কি, রক্তরসে পানি। তাহলে রক্তের একটা ছক ছিল, বাচ্চারা মনে কর, রক্তের ছকটা একটু মনে কর। রক্তকে 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রক্ত কণিকা, রাইট? এই কণিকার ভাগ তো তোমরা পারো, 3 রকমের রক্ত কণিকা আছে, আরবিসি, ডব্লিউবিসি, আর হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট, রাইট? ডব্লিউবিসির আবার ভাগ আছে দানাদার, অদানাদার। দানাদার কারা বলো? যাদের নামের শেষে ফিল আছে, তাই না? দানা থাকলেই তো আমি ফিল করতে পারবো, ধরো আমার হাতে দানা দানা আছে, তাহলে আমি ফিল করতে পারবো। তাহলে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, সবার নামের শেষে ফিল ফিল ফিল, ফিল থাকলেই দানাদার। আর যাদের নামের শেষে ফিল নাই, যেমন মনোসাইট, লিম্ফোসাইট, কোনো ফিল নাই, তাহলে ওই শ্বেত রক্তকণিকা গুলো অদানাদার গেল। আর এদের কোনো ভাগ বাটোয়ারা নাই। রক্তকণিকা কত পার্সেন্ট ছিল বলতো? 45%। আর 55% ছিল কি? 55% ছিল হচ্ছে প্লাজমা বা রক্তরস। মনে পড়ে? সেই প্লাজমার মধ্যে 90 থেকে 92% কি ছিল? পানি ছিল। আর বাকি 8 থেকে 10% কি ছিল? 8 থেকে 10% ছিল কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আবার জৈব এবং অজৈব পদার্থ ছিল। মনে কি পড়ে? পড়লে খুব ভালো। তাহলে উত্তর কি হবে? 90 থেকে 92। এবার এটার অ্যাসোসিয়েটেড একটা প্রশ্ন করি, দেখি কেউ পারো কিনা। প্রশ্ন হচ্ছে, সিরামে পানির পরিমাণ কত? প্লাজমায় পানির পরিমাণ আসছে, ধরো এবার আসলো সিরামে পানির পরিমাণ কত, দেখি কে পারে। ওকে, আমি কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম, আমার মনে আছে, একটু কঠিন প্রশ্ন। সিরামে পানির পরিমাণ। আচ্ছা, হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছো স্টুডেন্টস, ফেসবুকে অনেক সময় যেটা হয়, ওই কিছু বাঘ রিসেন্টলি, মানে এই এই বাঘ হচ্ছে টাইগার বাঘ না, বাঘ না, মানে এটা হচ্ছে কিছু সমস্যার জন্য অনেক সময় লাইভে ক্লিক করলে অন্য লাইভে চলে যায় বা লাইভ দেখা যায় না। তোমরা হচ্ছে বের হয়ে আবার ঢুকে একবার ট্রাই করতে পারো, না হইলে একটু ওয়েব অ্যাপে চলে আসো কষ্ট করে। অনেকেই তো এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার, আমরা আমাদের মেডিকেল ব্যাচে বা আদার্স ব্যাচে ক্লাস নিচ্ছি, যে ওইখানেও ব্যাপারটা ঘটছে, বুঝছো? তো এটা ফেসবুকের সমস্যা, আমাদের কোনো সমস্যা না। ফেসবুকে যাদের এরকম সমস্যা হচ্ছে তারা একটু ওয়েব অ্যাপে চলে আসো। আচ্ছা, অনেকে অনেক কথা বলতেছো, কিন্তু সঠিক উত্তর তো হইলো না। একজন বোধহয় দিচ্ছ 94%। তাহলে নতুন বইতে কিন্তু এটা আছে যে সিরামে পানির পরিমাণ কত বলো? 94%। ওকে, সিরামে পানির পরিমাণ 94%। এই কেউ কেউ খুব ক্লোজ বলতেছো, বাট বইয়ে যেটা আছে ওইটাই পড়তে হবে। নেক্সট,
সিরাম আর প্লাজমাতে পার্থক্য কি একটু মনে করিয়ে দেই। প্লাজমা হচ্ছে প্লাজমাতে রক্ত সঞ্চালনের ফ্যাক্টর গুলো থাকে, সিরামে সেটা থাকে না। ওকে, আচ্ছা। জিএসটি প্রিপারেশন নিলে কি সিইউ এর জন্য হবে? হ্যাঁ, হয়ে যাবে। একই, সব একই, আলাদা আলাদা প্রিপারেশন নিতে গেলে সম্ভব না। অ্যালার্জি জনিত প্রতিক্রিয়ার সাথে সংশ্লিষ্ট অ্যান্টিবডি, যদিও এটা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত না, অ্যালার্জির সাথে কাজ করে হচ্ছে কয়েকটা জিনিস। একটা তো আমি বললাম যে অ্যালার্জি প্রতিরোধে ইউসিনোফিলের ভূমিকা আছে, ইউসিনোফিল এটা জেনে রাখবা। আর বেসোফিলের ভূমিকা কিভাবে আছে বলতো? হিস্টামিনের মাধ্যমে, হিস্টামিন। আচ্ছা, আরেকটা হচ্ছে আইজিই, এটা একটু জেনে রাখো, আইজিই, ইমিউনোগ্লোবিন ই। ওকে, নেক্সট আসো। কোনটা রক্ত আমিষ নয়? ইংরেজি প্রশ্ন দেখে ঘাবড়ে গিয়ে, মানে সহজ মনে হইতো ইংরেজি হলে, বাংলা দেখে ঘাবড়ে যেও না। রক্ত আমিষ বলতে কি? প্লাজমা প্রোটিন। রক্ত আমিষের ইংরেজি হচ্ছে প্লাজমা প্রোটিন। এবার এটা খুব কমন, যারা জিপিএ 5 পাইছো তাদের তো অবশ্যই এটা পারা উচিত। জিপিএ 5 দিয়ে আমরা ব্লাড ক্লট প্লাজমা প্রোটিন, 4টা প্রধান প্লাজমা প্রোটিনের নাম মনে রাখতাম। জি দিয়ে কি বলো? জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রোথ্রম্বিন, এ দিয়ে কি? অ্যালবুমিন, আর 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। 5 দিয়ে ফাইব্রিনোজেন। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ব্ল্যাঙ্ক। এরকম প্রশ্ন আসলে কিছু দাগায়ও না, রেখে চলে আসবা। কি দাগাবা? সবই আছে অপশনে, বুঝছো? এটা হয়তোবা তুলতে ভুল করছে, বা সাস্টের প্রশ্নে 5টা অপশন থাকে, হয়তোবা 5 নম্বরে কোনো একটা অপশন ছিল, এরকমও হতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই 4টাই হচ্ছে প্লাজমা প্রোটিন, প্রধান প্লাজমা প্রোটিন। এদের বাইরেও কিন্তু প্লাজমা প্রোটিন আছে। চলো আগাই। লোহিত রক্তহীন কতদিন বাঁচে? অলরেডি আমরা আলোচনা করে ফেলছি, 120 দিন। একই টাইপের প্রশ্ন। কোনটি হেপারিন তৈরি করে? মাত্রই বলছি, একটু আগেই বলছি, কুইক বলে ফেলো। তাহলে রক্তকণিকার কাছ থেকে প্রশ্ন আসছে বেশি বেশি, সবাই পারছো? বেসোফিল। ওকে, বেসোফিল। বেসোফিলের পরিমাণ কিন্তু সবচেয়ে কম। শ্বেত রক্তকণিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল। কত বলো? 40 থেকে 60%। ওকে, আচ্ছা। আর বেসোফিল কিন্তু 1% বা তারও কম। এটা বলো, রক্ততঞ্চনে কোন ধাতব আয়ন অংশগ্রহণ করে? তাহলে রক্ততঞ্চনেরও প্রধান যে 4টা ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টর, মোট ফ্যাক্টর 13টা, কিন্তু প্রথম যে 4টা, সেই 4টা হচ্ছে প্রধান ফ্যাক্টর। ওদেরকে তুমি মনে রাখতে পারো, অনেকে অনেকভাবে মনে রাখে। ফুল পরে টুপ করে, টুপ করে, এই 4টা হচ্ছে প্রধান ফ্যাক্টর রক্ততঞ্চনের। ফুল দিয়ে কি বলো? ফাইব্রিনোজেন। এটাই 1 নাম্বার ফ্যাক্টর। একটা প্লাজমা প্রোটিনও কিন্তু এটা, তাই না? পি দিয়ে হচ্ছে প্রথম্বিন, প্রোথ্রম্বিন। আর টুপ দিয়ে কি বলো? থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন। আর করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে আমরা যদি ফ্যাক্টর ওয়াইজ চিন্তা করি, এটা আমাদের 1 নাম্বার ফ্যাক্টর রক্ততঞ্চনের বা রক্ত জমাট বাঁধার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এবং এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমি প্রধান 4টা ফ্যাক্টরের মধ্যে পেয়ে যাচ্ছি ক্যালসিয়াম আয়ন, তাহলে এটাই তো অংশগ্রহণ করবে। ইজি না একদম? চলো, বেসিক থেকে কিন্তু আসে। হৃৎপিণ্ডের সংকোচনে সহায়তা করবে কোনটা? যে এই শব্দগুলোর একটু একটু মানে বুঝে, সে কি কখন এটা ভুল করবে? পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটা সংকোচনে সহায়তা করে না, বরঞ্চ হৃৎপিণ্ড যেন ঘর্ষণের আঘাত থেকে বাঁচে, পেরিকার্ডিয়াল ফ্লুইড সেই কাজে সহায়তা করে। পেরিকার্ডিয়াল ফ্লুইডটা কি? এই যে হার্ট, মনে করো এটা হচ্ছে হার্ট। ওকে, আর এই হার্টের উপরে ধরো একটা পেরিকার্ডিয়ামের স্তর আছে, তাই না? এটা একটা পেরিকার্ডিয়াম পর্দা। তাহলে এর মাঝখানে যে ফ্লুইডটা থাকে, ওইটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড, সেটা ঘর্ষণ বাঁচায়। ভিসেরাল পেশি মানে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি হৃৎপিণ্ডিতে কি করবে? প্যারাইটাল পেশি মানে বাইরের দিকের পেশি। এগুলো হুদাই লিখছে কনফিউজ করার জন্য। উত্তর কি হবে বলো? কার্ডিয়াক পেশি। ঠিক তো? কার্ডিয়াক পেশি না থেকে এখানে থাকতে পারতো মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি বলতো? মায়োকার্ডিয়াম হৃৎপিণ্ডের মাঝখানের যে স্তরটা, তাই না? মায়ো মানে মাসল, পেশিযুক্ত যে স্তরটা হৃৎপিণ্ডের, সেটাও কিন্তু সংকোচন প্রসারণে সহায়তা করে। ঠিক, চলো আগাই। আচ্ছা, এবার অ্যাসোসিয়েটেড প্রশ্ন করি। তোমরা বলবা হৃৎপিণ্ডের কপাটিকা গুলোকে ঢেকে রাখে কোন স্তর? হৃৎপিণ্ডের কোন স্তর কপাটিকা গুলো ঢেকে রাখে? আরেকবার রিপিট করবেন, কোনটা এটা? আচ্ছা, কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, পেশি মানে তো হৃৎপেশি, তাই না? তাহলে হৃৎপেশিটা এই মায়োকার্ডিয়াম বা মাঝখানে থাকে আর কি। মাঝখানের লেয়ারটা হচ্ছে মায়োকার্ডিয়াম, যেটা হৃৎপেশি দিয়ে তৈরি। উপরের স্তরেও কোনো পেশি থাকে না, ভেতরের এন্ডোকার্ডিয়ামেও পেশি থাকে না। ওকে, তোমরা যারা উত্তর দিয়েছো যে এন্ডোকার্ডিয়াম হৃৎকপাটিকাকে ঢেকে রাখে, তারা সঠিক। ওকে, হলো। তাহলে কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি দিয়েই আসলে মায়োকার্ডিয়াম স্তরটা তৈরি, আর এই পেশিটাই তো সংকুচিত প্রসারিত হচ্ছে, আর তো কিছু না। এটাই।
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে গড়ে 75 বার। যেমন ধরো আমি যদি এখন দেখি, না আমি এই যে হাঁটাহাঁটি করছি কথা বলছি, আমার হার্ট রেট এখন 90 হয়ে গেছে, হ্যাঁ যেটা দেখাচ্ছে। বাট বসে থাকলে রেস্ট করলে ধরো গড়ে 75 থাকে। তাহলে এই 75 হলে একটা হৃদচক্রের জন্য সময় কত? এটা যারা বই পড়ে বের করছো তারা তো এটা দেখেই চিনে ফেলছো। আর যাদের মনে হয় না আমি সবকিছুতে ম্যাথ খুঁজবো, সাস্টে আসছিল যেহেতু এখানে আমি একটু ম্যাথ খুঁজে বেড়াবো, সে ঐকিক নিয়ম করে বের করতে পারো যে তোমার মানে 75টা স্পন্দনের জন্য লাগে 60 সেকেন্ড, একটার জন্য কত লাগবে, তাই না? একটার জন্য কত লাগবে 60/75, তো 60/75 করলে আসলে উত্তর আসে 0.8। তাহলে একটা হৃদচক্রের জন্য সময় লাগবে 0.8 সেকেন্ড, একদম ইজি। তাহলে হৃদচক্র থেকে আর কি পড়তে পারো? হৃদচক্র থেকে সিস্টল ডায়াস্টলের সময়গুলো অনেক ইম্পর্টেন্ট। প্রশ্ন করে ফেলি একটা অ্যাসোসিয়েটেড, দেখি বলো কি বলবা তোমরা। বলো হচ্ছে এটা অ্যাট্রিয়ামের কি বলবা? সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টলে কত সময় লাগে লিখে ফেলো। অ্যাট্রিয়ামের সিস্টলে কত সময় লাগে? হ্যাঁ ভেরি গুড, 0.1 লিখেছো। যারা 0.7 লিখেছো তারা ডায়াস্টলের সময় লিখে ফেলেছো। বাচ্চারা, ডায়াস্টলে রক্ত এসে জমা হয় না, যখন হৃৎপিণ্ড প্রসারিত হয় তখন রক্ত এসে জমা হয়। দেখো আমি যখন রান্না করি আমাকে আসলে অনেক সময় ধরে রান্না করতে হয়, কিন্তু আমি যখন খাই আমি 5 মিনিটে সব খেয়ে ফেলি, পুরো হাড়ি শুদ্ধ খেয়ে ফেলি, বুঝছো? কিন্তু রান্না করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়। তো ডায়াস্টলের ব্যাপারটা ওইরকম, ডায়াস্টলে রক্তটা আসলে এসে জমা হয়, জমা হয়তো অনেক টাকা অনেক সময় লাগে, কিন্তু যখন সংকুচিত হয় রক্তটা বেরিয়ে যায় গহ্বর থেকে তখন সময় কম লাগে। কম সবসময় কম সময়, ডায়াস্টলে বেশি সময়। ওকে আচ্ছা, তাহলে অ্যাট্রিয়াম সিস্টলে 0.1, আর যদি অ্যাট্রিয়ামের ডায়াস্টল বলতাম তাহলে 0.7, দুইটা যোগ করলে 0.8 হতো। ভেন্ট্রিকলেরটা আর বললাম না, তুমি পড়বা। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? ওই যে সাধারণ তথ্যগুলো থেকে এই প্রশ্নগুলো আসে। রক্তের আপেক্ষিক গুরুত্ব, তাহলে বাচ্চারা আপেক্ষিক গুরুত্ব যেটাকে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বলি, আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি কিভাবে বের করা যায়? উপরে দিবা হচ্ছে যার বের করতেছে, ধর রক্তের বের করছে, তাহলে উপরে রক্তের ঘনত্ব, নিচে দিবা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে পানির তুলনায় তার ঘনত্ব কত গুণ বেশি সেটাই হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। ওকে, তাহলে পানির তুলনায় রক্ত আসলে কত গুণ ভারী। অনেকেই কিন্তু এই সংখ্যাগুলো, এই যে আমি জানি বইয়ে অনেকেই দেখছো যে 5 আছে 6 আছে, এই জন্য অনেকে এ দাগায় ফেলছো। বাচ্চারা ডি নাম্বার হবে উত্তর। কেউ বলছো যে ভাই আর নিয়ে গাইডলাইন দেন, কিন্তু গাইডলাইন বানানটা ভুল করছো, তাহলে গাইডলাইন দিয়ে হবে না। আমি তোমাদের আগেও বলছি স্টুডেন্টস যে বানান ব্যক্তিত্বের পরিচয় চেষ্টা করবা বানান সঠিক করে লেখার জন্য, বুঝছো? ওকে, কোথায় আছি বলো। তাহলে আপেক্ষিক গুরুত্ব রক্তের ঘনত্ব বাই পানির ঘনত্ব করলে কত বলো? পানির চেয়ে কত গুণ ঘন? 1.065 গুণ ঘন। গেল সোজা প্রশ্ন। কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? দেখো এটা অনেকবার আসছে কিন্তু, তাই না? কি হবে উত্তর? সবাই পারছি, লিম্ফোসাইট। আরো অ্যাকুরেটলি বললে বি লিম্ফোসাইট। যদি বি লিম্ফোসাইট অপশন না থাকে, প্লাজমা সেল থাকে, তাইলেও হবে। যদি দুইটাই থাকে তাহলে কোনটা দাগাবো? তাহলে আবার প্লাজমা সেল দাগাবো, প্লাজমা সেল বেশি অ্যাকুরেট। বি লিম্ফোসাইটে প্লাজমা সেল হয় অ্যাক্টিভেটেড হয়ে আর কি, সক্রিয় হয়ে। মানুষের রক্তের পিএইচ, ও বাবা কি কঠিন প্রশ্ন, কই আসছে এটা? নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছে। নোয়াখালী কেউ আসো? এত কঠিন প্রশ্ন কেন করছে? এটা তো পারি না আমরা। এটার উত্তর বলতে আমি ইচ্ছুক নই, দাগাই দিয়ে চলে যাচ্ছি। কোন রক্তকণিকা অ্যান্টিবডি উৎপন্ন করে? এটা কি? এটা অন্য জায়গায় আসছে, এটা বারবার আসছে দেখছো, লিম্ফোসাইট। তাহলে কাজগুলো বারবার পড়বা। কোন ধমনী অক্সিজেনবিহীন রক্ত পরিবহন করে? একটা ব্যতিক্রমী ধমনীর কথা বলেছে। সব ধমনীতে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, একটা ব্যতিক্রমী ধমনী যে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত নিয়ে যায়, তার নাম কি বলো? সবাই জানো ব্যতিক্রমী ধমনী, পালমোনারি ধমনী, ব্যতিক্রমী শিরা, পালমোনারি শিরা। পালমোনারি মানে কি? ফুসফুসীয়। ফুসফুসের মেডিকেলীয় নাম হচ্ছে পালমোনারি। ওকে, দেখো ইজি প্রশ্ন কিন্তু। রক্তে ফ্যাগোসাইটোসিস কোষের নাম কি? শিখাই ফেলছি যে ভাই ফ্যাগোসাইটোসিস করবে এম আর এন। এম দিয়ে কি? মনোসাইট। মনোসাইট কিন্তু ম্যাক্রোফেজে পরিণত হতে পারে, ম্যাক্রোফেজ। মনোসাইট ম্যাক্রোফেজে পরিণত হতে পারে। ম্যাক্রোফেজ হলে কি হয়? মনোসাইটের সাইজটা কয় গুণ বড় হয়ে যায়? 5 গুণ বড় হয়ে যায়। একটা ম্যাক্রোফেজ 100টা ব্যাকটেরিয়া খাইতে পারে সাইজ বড় হওয়ার দরুন, বুঝছো? তো এই ব্যাকটেরিয়াগুলো কিভাবে খাচ্ছে? ফ্যাগোসাইটোসিস করেই। আর এন দিয়ে কি? নিউট্রোফিল। নিউট্রোফিল। তাহলে উত্তর কি হবে রে? এখানে কোনটা আছে?
মনোসাইট তো নাই, নিউট্রোফিল আছে, তাহলে উত্তর কি হবে? নিউট্রোফিল। আচ্ছা, হলো। আচ্ছা, প্লেটলেটও কখনো কখনো অল্প অল্প ফ্যাগোসাইটোসিস করে, বাট নিউট্রোফিলের কাছে এটা ইগনোরেবল জিনিস। ঠিক আছে ভাই, কিছু মেডিটেশন দেন। কেউ একজন গাইডলাইন বানান, ভুল করছিল, এরপর আর কেউ গাইডলাইন লিখতেছে না, এখন লিখতেছে মেডিটেশন। তো মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। তুমি কি আমার সাথে ধ্যান করতে চাও? এবং পোলাপান এখন বাংলায় লিখতেছে, যে ইংরেজি লিখলে তো ভাই বানান ভুল ধরে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোটিভেশন লিখতে গিয়ে মেডিটেশন লিখছো, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, কেউ বলছো টি সেল কি? টি সেল, টি শব্দটা আসছে হচ্ছে থাইমাস থেকে। এটা এক ধরনের লিম্ফোসাইট, এক ধরনের শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার অনেক টাইপ আছে, হ্যাঁ, এর মধ্যে একটা হচ্ছে লিম্ফোসাইট। সেই লিম্ফোসাইটের মধ্যে হচ্ছে টি সেল। সেই টি সেল আসলে কেন নাম হলো? থাইমাস বলে আমাদের একটা গ্রন্থি আছে, যেটা আমাদের এখানে থাকে, শ্বাসনালী ঘিরে থাকে। ওকে, সেই শ্বাসনালীতে সে সক্রিয় হয়, তাই তার নাম টি সেল। টি ফর থাইমাস। ওকে, টি সেল তোমার প্রতিরক্ষা হেল্প করছে। ইমিউনিটি চ্যাপ্টারটা তোমাদের শর্টে নাই, তাই আমরা ওইটা নিয়ে ডিটেলস যাচ্ছি না। দেন ফ্যাগোসাইটিস প্রক্রিয়া রক্তের কোন কণিকা জীবাণু ধ্বংস করে? তাহলে ফ্যাগোসাইটিস একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে দেখো, কোনো নিউট্রোফিল নাই, কোনো মনোসাইট নাই, এখানে জেনারেলাইজ প্রশ্ন করেছে, তাহলে উত্তর কি হবে? লিম্ফো, মনোসাইট, নিউট্রোফিল এরা কি শ্বেত রক্তকণিকা না? শ্বেত রক্তকণিকাকে এই জন্য আমরা কি বলি বলো? শ্বেত রক্তকণিকাকে আমরা বলি হচ্ছে কি, তোমরা লিখো, এই যে ও যে সব জীবাণু টিবাণু খেয়ে ফেলতেছে, এই জন্য ওকে কি বলি? হৃৎপিণ্ডকে ঢেকে রেখেছে যে পর্দা, এটার নাম কি? পেরিকার্ডিয়াম। এগুলো কি পড়াবো বলো? মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম তো হৃৎপিণ্ডের স্তর, এটা তো পর্দা না, তাই না? সেল ওয়াল মানে তো হচ্ছে কোষ প্রাচীর, এটাও না। ওকে, হ্যাঁ, কেউ জিজ্ঞেস করে রাজীব ভাই নিবে না? রাজীব ভাই 2টা ক্লাস নিবেন, আমি 2টা ক্লাস নিব। বায়োলজির উপর মোট 4টা ক্লাস হবে, কেমন? চলো, পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত? ওই যে প্রথম প্যারা থেকে সাধারণ প্রশ্নগুলো এসেছে, দেখি। কি রে, এটা কি 6 থেকে 8 লিটার? তোমরা কই পাইছো? বই কি 6 থেকে 8 লিটার দিছে? চেক দেই, দাঁড়াও। এই বারবার এগুলা চেঞ্জ করায় আমরা একটু বিপদে পড়ে যাই। না, 8 লিটার রক্ত তো মানুষের শরীরে থাকে না আসলে। 8 লিটার বলা যাচ্ছে না কোনোভাবেই, বুঝছো? এটা কবে আসছে? এটা অবশ্য অনেক আগে আসছে, তখনকার বইয়ে আসলে 4.5 থেকে 5 লিটার এটাই ছিল। 8 লিটার রক্ত, 8 লিটার রক্ত হইতে গেলে তোমার বডি অনেক লম্বা, এবং ওয়েট 120 কেজি ওয়েট যদি হয় তোমার, 100 বা 120 কেজি, তখন তোমার শরীরে 8 লিটার রক্ত থাকতে পারে। সাধারণ মানুষের শরীরে 4.5 থেকে 5 লিটার রক্ত থাকে। ঠিক আছে, আচ্ছা, 5 থেকে 6 বা 4.5 থেকে 5, এটাই বেটার অ্যান্সার আই থিঙ্ক। ঠিক আছে। আর যদি তোমাকে বলে দেহের ওজনের কত পার্সেন্ট রক্ত থাকে, দেহের ওজনের কত পার্সেন্ট? মনে করো একটা মানুষের দেহের ওজন হচ্ছে 100 কেজি, তাইলে তার রক্ত থাকবে হচ্ছে 8 কেজি। নর্মাল ওজন তো আমাদের 100 কেজি না, তাই না? রক্তের পার্সেন্টেজ বললে 8%। ওকে, কিন্তু লিটারে বললে 4.5 থেকে 5 লিটার। এবার একটু দেখো, আরেকটা পার্সেন্টেজ ধরে ফেলি তোমাকে, বলো দেখি। 2টা প্রশ্ন একসাথে করি। প্লাজমার পরিমাণ এবং পার্সেন্টেজ, 2টা প্রশ্ন। আমাদের সারা দেহে প্লাজমার পরিমাণ কত, সেটা দেহের ওজনের কত পার্সেন্ট? লিখো। হ্যাঁ, 55% লিখছো, গুলি করে দিব একদম। 55% কি তোমার রক্তের মধ্যে প্লাজমা? 55%? আমি দেহের ওজনের কথা জিজ্ঞেস করছি। প্রশ্নটাই বুঝে নাই অনেকে। হ্যাঁ, এই যে এখন কেউ কেউ বুঝছো। প্লাজমার পরিমাণ, আমাদের দেহে প্লাজমার পরিমাণ হচ্ছে 3 লিটার। দ্যাট মিনস রক্ত যদি 5 লিটার থাকে, তাহলে 2 লিটার আছে রক্তকণিকা, আর 3 লিটার হচ্ছে তোমার প্লাজমা। ব্যাপারটা এরকম, বুঝছো? তাহলে এটা যদি পার্সেন্টেজ হিসাব করো, তাহলে দেহের ওজনের কত পার্সেন্ট? 5%। ওকে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এরপর আরো প্রশ্ন আছে কি দেখি। রক্তপাত বন্ধে কোনটা কার্যকর? এর মধ্যে কোন জিনিসটা রক্তপাত বন্ধে হেল্প করে বলো? পেপেইন। এটা থাকে কই জানো? এটা থাকে পেঁপেতে। এটা কি করে ভাই? এটা হচ্ছে একটা প্রোটিওলাইটিক এনজাইম। কি বলো? প্রোটিওলাইটিক মানে বুঝছো? প্রোটিনকে ভাঙে। দেখো, যে রাধে সে চুল বাঁধে না, চুল বাঁধার গল্প হচ্ছে না অবশ্য। যে গল্প বলতে চাচ্ছিলাম, আমি মনে করি, আচ্ছা, আমি খুব ভালো রান্না করতে পারি, নিজের গুণ নিজেই ঢোল পিটাচ্ছি। রান্না করতে আমার খুব ভালো লাগে, রান্নাকে একটা সায়েন্স সায়েন্স ব্যাপার আছে। তবে রান্নার ক্ষেত্রে আমি নর্মালি
টিভিতে যে রাঁধুনিরা সবকিছুকে নিয়মে বেঁধে ফেলে যে এইটা এতটুকু এত পরিমাণ এত, আমি হচ্ছে যে মানে যখন তুমি ছবি আঁকবা তখন কি এই রংটা এত পরিমাণ নিবা ওই রংটা এত পরিমাণ নিবা এইভাবে, এটা তোমার হচ্ছে তুমি শিল্পী হইলে এমনিতেই আসলে তুমি ওই কি পরিমাণ নিতে হবে এটা বুঝে যাবা, তাই না? তো আমি এভাবে রান্না করি। যাই হোক, আমার খুব অদ্ভুত লাগে সায়েন্স না পড়ে যারা ধরো রান্না বান্না করে। যেমন ধরো আমরা সবাই জানি যে পেঁপে বাটা, কচি পেঁপে তুমি যদি বেটে একটু মাংসের সাথে মাখায় রাখো, বিশেষ করে গরু বা খাসির মাংসটা অনেক নরম হয়। এখন এইটাকে অনেকে কি করে যে রান্নায় ধরো মাংস টাংস বসায় দিচ্ছে, অনেকক্ষণ পরে হচ্ছে এখানে পেঁপে বাটাটা অ্যাড করে ফুটন্ত পানিতে, যে এখন দিয়ে দিচ্ছি একটু পেঁপে বাটা যেন মাংসটা একটু নরম হয়। তো আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে খুব অবাক হই এই জন্যে, পেঁপে বাটা তুমি যদি গরম পানিতে দাও, মানে ফুটন্ত রান্নার মধ্যে তুমি পেঁপে বাটা দিলে, এটা কি মাংসকে আসলে নরম করতে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে না। কেন পারবে না? কারণ এই যে পেপেইন এনজাইম, তুমি জানো কিনা যে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এনজাইম আর কাজ করে না, নষ্ট হয়ে যায়। তাহলে ফুটন্ত পানিতে যে পেঁপে বাটা দিল, ওইটার পেপেইন এনজাইমটা সাথে সাথে নষ্ট হয়ে গেল, তাহলে মাংস সে নরম করবে কেমনে? তাহলে পেঁপে বাটা কখন দিতে হবে? পেঁপে বাটা দিতে হবে রান্না বসানোর আগে, ম্যারিনেশনের সময়। দিলে কি হবে, এই যে পেপেইন একটা প্রোটিওলাইটিক এনজাইম, মাংসের প্রোটিনকে সে হালকা পরিপাক করে ফাইবার গুলোকে একটু নরম করবে, এতে সে সহজে সেদ্ধ হবে। বুঝাইতে পারছি? সবকিছুই সায়েন্স। যাই হোক, ফাইসিন কিছু নাই, ট্রিপসিনও একটা কি এনজাইম বলো? প্রোটিওলাইটিক এনজাইম। আর থ্রম্বিন হবে আমাদের রক্ততঞ্চ করতে হেল্প করে, থ্রম্বিন, তাই না? এই কুকিং ক্লাস হয়ে গেল একটু ছোট্ট করে। মানুষের রক্তের পিএইচ এটা কি বলবো বলো? 7.4 নাই, তাহলে 7.4 কোন রেঞ্জে আছে? এই রেঞ্জে আছে, এটাই হবে সোজা। এটা কয়বার আসছে ভাই? এটা বিভিন্ন জায়গায় বারবার আসছে। হ্যাঁ, আচ্ছা, আরবিসি ডব্লিউবিসির অনুপাত। ওকে, এই বছর প্রশ্নটা আসলে অপশনে থাকবে হচ্ছে 600:1। নতুন বইতে এই অনুপাতটা দেওয়া, নতুন বইতে আরবিসি ডব্লিউবিসির অনুপাত দেওয়া 600:1। আগের বইতে ছিল 700:1। আর এখন যদি থাকে, এখন কোনটা দাগাবা? এটা দাগাবা। এটাই হচ্ছে তোমার কোথায় আছে? নতুন বইতে আছে। হলো? ডান? ঠিক আছে। ও, ভুল করছি। আচ্ছা, আগেরটা ভুল করছি। দেখো, ওভার কনফিডেন্স এই জন্যই ভালো না। 120 মাস দাগাই ফেলছি। ও মাই গড, এটা হবে 120 দিন, তাই না? আচ্ছা, ওকে, বেশি আবেগে ভুল করে ফেলছি। তাহলে আমরা এখানে 29টা প্রশ্ন করলাম, 29টার মধ্যে কার কয়টা হলো একটু জানো, মানে কয়টা ভুল গেছে ওইভাবে বিবেচনা করো। 29-এর মধ্যে আচ্ছা সবারই নাম্বার ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার হচ্ছে 28টা, আমি একটা ভুল করছি, আমি 120 মাস দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে যাদের 25-এর উপর হয়েছে, গুড, ইন এ গুড কন্ডিশন তুমি। তেমন একটা হচ্ছে না ভাইয়া, তার মানে চ্যাপ্টার গুলা একটু ডিপ ডিটেলসে পড়তে হবে যে। ওকে, 32টা নাকি হয়েছে একজনের, ওদের মাত্র ঘুম থেকে উঠছে। তাহলে বাচ্চারা, পড়তে পড়তে আমাদের যখন হতাশা আসবে তখন আমাদেরকে কি থাকতে হবে বলো? হোপফুল থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, অলওয়েজ পজিটিভ থট নিয়ে জীবনে আগাতে হবে, বুঝছো? এবং একটা স্ট্রং পার্সোনালিটি হতে হবে জীবনের জন্য। কারণ এই বিপদ তোমার মানে সর্বোচ্চ বিপদ না। তুমি যেটা মনে হচ্ছে না আমি জীবনে সবচেয়ে বাজে সময় আছি, এটাই আমার সবচেয়ে বড় বিপদ, এর চেয়ে বড় বিপদও আসলে তোমার সময় আসতে পারে, বা তোমার জীবনে এর থেকে বড় বিপদ এসেছে, তাই না? আমাদের ফ্যামিলির যখন কেউ অসুস্থ হয় তখন বোঝা যায় আসলে বিপদ কাকে বলে, ঠিক তো? সো আমি, আমার পরিবার আসলে একদিন আমার উপর নির্ভরশীল হবে, আমি এই পরিবারকে লিড দিব। তা আমি যদি ব্রোকেন মেন্টালিটির হই, তাহলে পরিবার সবাই কিন্তু এইরকম ব্রোকেন মেন্টালিটির হবে। আমাকে দেখে সবাই শিখবে আমি নতুন ধারার মানুষ, আমি অন্যভাবে ভাবতে জানি, আমি কোনো কিছুতেই ভেঙে পড়ি না। ঠিক আছে বাচ্চারা, আমি সবকিছুতে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখি, নিজের উপরও ভরসা রাখি, আর আশাবাদী থাকি, পজিটিভ ভাবে চিন্তা করি। সব খারাপের মধ্যেও ওই যে ছাই উড়ালেও আমার মনে হয় যে এখান থেকে হয়তোবা আমি মানিক রতন পেয়ে যেতে পারি কোনো এক সময়। ওকে বাচ্চারা, চলো তাহলে আমরা হোপফুল থেকে নেক্সট চ্যাপ্টারে ডুব দেই। রক্ত চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন এসেছে, চ্যাপ্টারটাও বড়, অনেক ইম্পর্টেন্ট। অন্যান্য চ্যাপ্টার থেকে তুলনামূলক কম প্রশ্ন এসেছে, যেমন শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে অনেক কম প্রশ্ন। কি পড়তেই হবে এখান থেকে? তাহলে আমি দেখেছি যে শ্বসন তন্ত্রের গঠন থেকে বেশি প্রশ্ন এসেছে। মানে ফুসফুসের গঠন, ধরো লোব কয়টা, সেগমেন্ট কয়টা, ফুসফুসের পর্দা কি, ফুসফুসের প্রদাহকে কি বলে, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিউল, এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি। আর গ্যাস যে এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাস এক্সচেঞ্জ হয়, কিভাবে পরিবহন হয়,
এই টপিকটাও একটু ইম্পর্টেন্ট আছে এটার জন্য। পাশাপাশি সাইনোসাইটিস অটিটিস মিডিয়া নিয়ে অল্প একটু দেখে রাখতে পারো, যদিও জিএসটির দিকে রোগের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটু কম দেখি আসলে। ওরা মেইনলি একটু গঠন টঠন এগুলোর দিকে বেশি ইম্পর্টেন্স দেয় দেখতে পাচ্ছি রিসেন্ট ইয়ার্সে, বাট আমরা সবই পড়বো। ওকে, লেটস জাম্প। ফুসফুসের প্রদাহকে কি বলে, কি বলবা? আচ্ছা, সবাই দিচ্ছ বি। ওকে, কেউ কেউ সি দিচ্ছ। জিএসটি 2023 আসছে। আচ্ছা, তাহলে আমরা যা দেখলাম যে সবাই ব্যাপারটা আমরা বুঝি না বা পারি না, এটা অনেকেই ভুল করেছো। আচ্ছা, প্রথম কথা, ফুসফুসের প্রদাহকে বলা হচ্ছে নিউমোনাইটিস। একটাও বলে না নিউমোনাইটিস, বুঝছো? নিউমোনাইটিসের একটা পার্ট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়াকেও তুমি ফুসফুসের প্রদাহ বলতে পারো, বাট এটা অপশনে নেই আনফরচুনেটলি। ঠিক আছে, তো রোগশোক থেকেই একটা প্রশ্ন আসছে, বাট প্রশ্নটা আসলে ভুল আসছে বলতে পারো। তবে অ্যাপারেন্টলি সঠিক উত্তর যেটা সেটা আমাকে দাগাতে হবে। ব্রঙ্কাস কোনো রোগের নাম না। ব্রঙ্কাস হচ্ছে আমাদের ট্রাকিয়ার যে ভাগগুলো, সেগুলোকে ব্রঙ্কাস বলে। তা আমি কোন দুঃখে ব্রঙ্কাস দাগাবো, এটা আগেই বাদ। ওকে, এমফাইসেমাতে কি হয় আমি তোমাকে বলি। নরমালি আমাদের ফুসফুসের গাঠনিক একক হচ্ছে অ্যালভিউলাস, তাই তো? ধরো এটা আমাদের ফুসফুস, ধরো এটা বাম ফুসফুস। ওকে, আচ্ছা, এই ফুসফুসের মধ্যে অনেক ছোট্ট, কিন্তু আমি অনেক বড় করে আঁকছি, এত বড় না, এরকম কিছু অ্যালভিউলার থলি থাকে। এই অ্যালভিউলার থলিটাকে আমি একটু এখানে আঁকি। তাহলে অ্যালভিউলার থলিতে এই এক একটা হচ্ছে অ্যালভিউলাস, বেলুনের মতো। দেখছো অ্যালভিউলার ওয়াল গুলো দেখতেছো? আচ্ছা, তাহলে এইটার নাম হচ্ছে অ্যালভিউলার নালী। এটার নাম কি বলো? অ্যালভিওলার নালী। আর পুরোটা হচ্ছে অ্যালভিউলার থলি। এবার ধরো এই থলিতে, আচ্ছা এটা হচ্ছে অ্যালভিউলার ওয়াল গুলো, তাই তো? এবার ধরো কেউ যদি বেশি স্মোক করে, আচ্ছা আমি এক্সাম্পলটা না দিয়ে পাচ্ছি না, আমার নিজের কাকা, আমি একটু আগেই উনাকে আসলে ডাক্তার দেখায় এসে তোমাদের দৌড়ে এসে ক্লাসে দাঁড়ালাম। কাকার হচ্ছে কয়দিন, সপ্তাহখানেক আগে হচ্ছে উনার ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সারের একমাত্র কারণ কি বলবো? স্মোকিং। উনার বয়স মাত্র 48 ইয়ার্স। উনার দুইটা ছেলে, বড় ছেলে হচ্ছে এবার তোমাদের থেকেও ছোট, মানে সেকেন্ড ইয়ারে পড়ে, এইচএসসি 25 ব্যাচ, আমার কাজিন। তো এটার একমাত্র কারণ হচ্ছে স্মোকিং, বুঝছো? ইসোফেজিয়াল কার্সিনোমা বা অন্ননালীতে ক্যান্সার হয়েছে। তো এই আর কি। তো তোমরা যদি কেউ, আমি ক্লাস নেওয়ার সময় তোমাদেরকে সচেতন করার চেষ্টা করেছি, জীবন একটাই, হ্যাঁ, মরে যেতে ইচ্ছে করলে এমনিতেই মরে যাও, কিন্তু এইভাবে তিলে তিলে পরিবারকে কষ্ট দিয়ে মরার অধিকার তোমার নাই। এই যেমন ধরো আমরা এখন কাকাকে নিয়ে ফ্যামিলির সবাই খুব বিজি, হ্যাঁ, আমি নিজেও সবকিছু সামলে নিয়ে দৌড়াচ্ছি উনাকে নিয়ে, এবং মনে মনে আক্ষেপ করছি যে কেন আসলে স্মোকিং করল। এটা এটা অনেকটা মনে হয় যে নিজেকেই নিজে মেরে ফেলা স্মোকিংটা, বুঝছো? সো আশেপাশে কেউ থাকলে তাকে ইন্সপায়ার করে এগুলো ছেড়ে দেওয়ার জন্য, এবং যে কয়দিন বাঁচো সুস্থভাবে বাঁচো। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো স্মোকিং করলে কি হয়, এই অ্যালভিউলার এই থলিটা দেখতে কেমন হয়ে যাবে জানো? এই ধরো এটা হচ্ছে অ্যালভিউলার নালী, কি হইলো বলো? এই অ্যালভিউলার ওয়াল গুলো হচ্ছে ফেটে গেছে, এই অ্যালভিউলার ওয়াল গুলো আর নাই। অ্যালভিউলার ওয়াল গুলো ফেটে গেলে যেটা হয়, গ্যাস এক্সচেঞ্জটা, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা আর অত ভালোভাবে হয় না। এই ঘটনাকে আমরা বলি এমফাইসেমা, বুঝছো? তাহলে এমফাইসেমা আসলে ফুসফুসের প্রদাহ না, স্টিল এটা ফুসফুসের একটা রোগ। অটাইটিস, ওটা শব্দটা আসছে হচ্ছে কান থেকে, আইটিস মানে প্রদাহ, তাহলে এটা কিসের প্রদাহ বলো? অটাইটিস মানে কিসের প্রদাহ? কানের প্রদাহ। তাহলে একটু আগেই কেউ কেউ ফুসফুসকে আসলে কানের সাথে মিলাই ফেলছো, এটা দাগিয়ে। সাইনোসাইটিস, সাইনোসাইটিস তোমরা জানো কিসের প্রদাহ? সাইনাসের প্রদাহ। আমাদের মুখের হাড্ডিগুলোর মধ্যে কিছু হাড্ডিতে কি থাকে বলো? সাইনাস থাকে, গহ্বর থাকে। এই যেমন ধরো এটা একটা ফ্রন্টাল হাড্ডি, এটার ভেতরে এখানে একটু কি আছে বলো? ফাঁকা জায়গা আছে, এটা একটা সাইনাস। এই যে ম্যাক্সিলারি হাড্ডির ভেতরে এই জায়গাগুলোতে কি আছে বলো? ফাঁকা জায়গা, ফাঁপা জায়গা আছে। এই জায়গাগুলোতে নর্মালি কি থাকে? বাতাস থাকে। সেই বাতাসের জায়গায় যদি পুষ দিয়ে ভরে যায়, তখন একটা প্রদাহ হয়েছে ভেতরে, এটার নাম কি? সাইনোসাইটিস। ওকে, তাহলে সাইনোসাইটিস সাইনাসের প্রদাহ, এটাও ফুসফুসের কিছু না। অ্যাপারেন্টলি এখানে সঠিক উত্তর হচ্ছে এমফাইসেমা, কারণ এটা ফুসফুসের একটা রোগ, বুঝছো? তাই আমরা এটা দাগাইতে পারি। তবে আসলে ফুসফুসের প্রদাহকে কি বলে? নিউমোনাইটিস। ঠিক আছে, বুঝছো? তো এটা জিএসটি তে আসছে কত বছর? 23-এ। অ্যাডামস অ্যাপেল কোথায় থাকে? ওই গঠন থেকে প্রশ্ন এসেছে, ছেলেদের থাকে অ্যাডামস অ্যাপেল। কোনটা বলো? আমি এই যে মোটা সোটা হয়ে যাওয়া, আমার অ্যাডামস অ্যাপেল কম দেখা যায়। তোমাদের মধ্যে যারা একটু চিকনা চাকনা আছো, তাদের ছেলেদের খুব ভালো দেখা যায়।
এইখানে আমাদের স্বরযন্ত্র, অনেকে এটাকে ষড়যন্ত্র বলো, প্লিজ আজকে থেকে সুন্দর করে শুদ্ধ করে বলো, এটার নাম হচ্ছে স্বরযন্ত্র, ইংরেজিতে বলে ল্যারিংস। কেমন? এখানে হাত দিলে ছেলেরা মেয়েরা উভয়ই মোটামুটি ফিল করতে পারবা যে বড় একটা কার্টিলেজ আছে, যেটা হাতে আসলে কাটার মতো আসলে লাগে, তাই না? সো এই কার্টিলেজটার নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। কি বলো? কার্টিলেজ মানে হচ্ছে তরুণাস্থি, তরুণাস্থিটার নাম কি বলো? থাইরয়েড তরুণাস্থি। তাহলে থাইরয়েড তরুণাস্থিটার নামই হচ্ছে অ্যাডামস অ্যাপেল। আমরা যেরকম মুসলিম হিসেবে বিশ্বাস করি আদম আলাহিসাল্লাম প্রথম মানুষ, ক্রিশ্চিয়ানরাও কিন্তু বিশ্বাস করে যে অ্যাডাম হচ্ছে প্রথম মানুষ। এবং আমরা যেই ব্যাপারটা জানি যে ওই যে ইবলিশ শয়তান যখন আদম আলাহিসাল্লামকে একটা ফল খাওয়াই দিল, সো ওই ব্যাপারটা ক্রিশ্চিয়ানরাও বিশ্বাস করে আসলে। তো ওরা ওইটাকে একটা অ্যাপেল হিসেবে ধরছে, ওইটা অ্যাডামস অ্যাপেল, বুঝছো? তো অ্যাডাম ওই অ্যাপেলটা খেতে গিয়ে তার গলায় এখানে আটকে গেছিল, এই জন্য তার গলার এখানটা এরকম বর্ধিত হয়ে হাতে লাগতেছে, নয়তো এটা লাগতো না, এরকম আর কি বিলিফটা থেকে এই শব্দটা আসছে। অ্যাডামস অ্যাপেল তাহলে কই থাকবে বলো? স্বরযন্ত্রে, বা ইংরেজিতে কি বলবা? ল্যারিংস। ওকে? এবং অ্যাডামস অ্যাপেলটা কি দিয়ে তৈরি? থাইরয়েড তরুণাস্থি দিয়ে তৈরি। ওকে? পরীক্ষা যদি আসে ভোকাল কর্ড কোথায় থাকে, কি দাগাবা বলো? পান খাইলে কি হয় ভাই জানাবেন ভাইয়া। যদি কেউ দিয়ে খায়, জর্দা দিয়ে খায়, তাহলে ওই সিগারেটের চেয়ে আরো বেশি ক্ষতি, কারণ সে তামাক চিবা একদম খেয়ে ফেলতেছে, ভয়ঙ্কর। ঠিক আছে? এবং পান এবং সুপারি এটাও কার্সিনোজেনিক, তবে সিগারেটের মতো অত ভয়ঙ্কর না, স্টিল পান সুপারি ছেড়ে দিতে পারলে ভালো। আচ্ছা, ল্যারিংসেই থাকে আমাদের ভোকাল কর্ড। ওকে? শ্বাসকষ্টের কারণ কি? অজস্র কারণ আছে। নিম্নের কোন তরল পদার্থটি ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে? অলরেডি আমি তোমাকে শিখাইছি যে পেরিকার্ডিয়াল ফ্লুইড হৃৎপিণ্ডকে ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করে। এবার আসছে ফুসফুসকে ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করে। তাহলে ফুসফুসকে ঘিরে, এটা ধরো আমাদের, ধরো ডান ফুসফুস এটা আমাদের, তাহলে এইটার বাইরে আমাদের যে পর্দা আছে এটার নাম কি? প্লুরা, তাই না? আচ্ছা, ধরো এটা প্লুরা পর্দা। তাহলে এখানে যে ফ্লুইডটা থাকে খুবই অল্প পরিমাণ, কিন্তু খুব বেশি না কিন্তু, ঠিক আছে? ওই ফ্লুইডটার নাম কি? ওই ফ্লুইডটার নাম হচ্ছে প্লুরাল ফ্লুইড। ওকে? প্লুরাল ফ্লুইডের আরেক নাম হচ্ছে সেরাস ফ্লুইড। প্লুরাল ফ্লুইডের আরেক নাম হচ্ছে সেরাস ফ্লুইড। এটাই হচ্ছে আমাদেরকে ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করে। আচ্ছা, এবার আসো সাইনোভিয়াল, সাইনোডিয়াল হয়ে গেছে, সাইনোভিয়াল ফ্লুইড কই থাকে? জয়েন্ট গুলোতে, এই যে কুনুয়ের জয়েন্টে, হাঁটুর জয়েন্টে, জয়েন্টের মধ্যে একটা ফ্লুইড থাকে, ওই ফ্লুইডের জন্য জয়েন্ট গুলো ঘর্ষণ খায় না। এই যে আঙুলগুলো নাড়াচ্ছি, কোথাও কি ফ্রিকশন ফিল করতে পারছি যে জয়েন্টের মধ্যে ঘষা লাগতেছে, খস খস শব্দ হচ্ছে? হচ্ছে না, কারণ প্রত্যেকটা জয়েন্টেই এই ফ্লুইডটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। এই জন্য ঘর্ষণের হাত থেকে জয়েন্টকে বাঁচায় সাইনোভিয়াল ফ্লুইড। সেরাস ফ্লুইড হচ্ছে পেরিকার্ডিয়া, প্লুরাল ফ্লুইডের আরেক নাম। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডে। ওকে? যেটাকে আমরা সংক্ষেপে বলি সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, ট্রান্সসেলুলার ফ্লুইড এটা বুঝতে হবে না তোমাদের। ওকে? যাব ভাইয়া? চা বেশি খেলে কি আসলে কোনো প্রবলেম হয় জানাবেন। এখনো আমি শুনি নাই যে চা খায়, চায়ের সাথে যদি অনেক বেশি চিনি খাও সেটা তোমার জন্য খারাপ। চিনি হচ্ছে তোমার বডির জন্য ভালো না। হ্যাঁ, চায়ের ক্ষেত্রে একটা ভেজাল আছে, কেউ যদি অনেক বেশি গরম চা খায় তাইলেও তার ইসোফেজিয়াল কার্সিনোমা বা স্টোমাক কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব বেশি গরম কিছু খাওয়া যাবে না, ঠিক আছে? রেগুলার খুব বেশি গরম কিছু খাওয়া যাবে না, একটু ঠান্ডা করে খেতে হবে। ওকে? চা বিড়ি একসাথে খেলে জীবন শেষ, দ্য ওর্স্ট। নিম্নের কোনটি মিনিটে নবজাতক শিশু শ্বসনের হার? তাহলে একটা ছোট বাচ্চা ধরো ঘুমাচ্ছে খুব শান্তভাবে, এক মনে তুমি তাকিয়ে আছো তার কিউট মুখের দিকে না, তার কিউট পেটের দিকে, দেখবা পেটটা, নবজাতক মানে বুঝছো তো, মাত্র হইছে, মানে নবজাতক বলে কতদিন পর্যন্ত জানো? মানে 0 থেকে 28 days পর্যন্ত বলে নবজাতক, মানে প্রথম 1 মাস একটা বাচ্চা, ছোট্ট বাবু। ঠিক আছে? তাহলে ও যখন ঘুমায় ওর পেটের দিকে তাকালে দেখবা পেটটা খালি উঠতেছে আর নামতেছে, মানে ওর শ্বসন অনেক বেশি, বুঝছো তো? ওর শ্বসন মিনিটে কয়বার হয়? 40 বারও বেশি বেশি শ্বাস প্রশ্বাস করে। তুমি কয়বার করো? তুমি এতবার করো না। তুমি ওই যে 14 থেকে 18 বার। অ্যাডাল্ট কতবার করে বলো? অ্যাডাল্ট হচ্ছে মিনিটে 14 থেকে 18 বার। ওকে, মনে থাকবে বাচ্চারা? 14 থেকে 18 বার পার মিনিট। মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়? গ্যাসের পরিবহন থেকে প্রশ্নটা এসেছে। বাচ্চারা বলো তাহলে, এটা তোমরা বলো। তো আমি যেটা করব, আমি ধরো 100 মিলি রক্ত নিছি, মনে করো একটা বড় টেস্ট টিউব নিছি।
হ্যাঁ, বা মেজারিং সিলিন্ডার নিছি যেখানে আমার কতটুকু রক্ত আছে, 100 মিলি রক্ত। ওকে, 100 মিলি রক্তে মানুষের শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয়? আচ্ছা, 100 মিলি রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে কতটুকু বলো? 100 মিলি রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে, বলতে থাকো আমি আসছি। 0.2 মিলি থেকে 0.3 মিলি, হ্যাঁ এই পরিমাণ থাকে 100 মিলি রক্তের মধ্যে। তুমি দ্রবীভূত অক্সিজেন পাবা, দ্রবীভূত অক্সিজেন পাবা মাত্র এতটুকু, 0.2 থেকে 0.3 মিলি। প্রশ্নে কি আসছে? শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণরূপে পরিবাহিত হয়? আচ্ছা, এইটার ক্ষেত্রে আই গেস এটা কবে আসছে? 19-এর প্রশ্ন। আলিম স্যারের বইয়ে কথাটা লেখা আছে। অক্সিজেন তো দুই ভাবে পরিবাহিত হয়, বুঝছো? অক্সিজেন পরিবহন দুই ভাবে হয়, একটা হচ্ছে ভৌত দ্রবণ রূপে, ভৌত দ্রবণ রূপে যেটা বললাম দ্রবীভূত হয়ে, আরেকটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে, অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে। ঠিক আছে, অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে পরিবাহিত হয় 98%, আর ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয় 2%। এখন আমাদের বুঝতে হবে যে আসলে এখানে কোনটা চাইছে, এইটা নাকি এইটা। দেখো এখানে মিলিতে চাইনি, এখানে বলছে যে শ্বসনে শতকরা কত ভাগ অক্সিজেন প্লাজমায় ভৌত দ্রবণ রূপে, তাহলে শতকরা 2% অক্সিজেন আসলে ভৌত দ্রবণ রূপে পরিবাহিত হয়, আর 98% অক্সি হিমোগ্লোবিন যৌগ রূপে পরিবাহিত হয়। যদি যদি প্রশ্নে আসতো যে 100 ml রক্তে কতটুকু অক্সিজেন ভৌত দ্রবণ রূপে যায়, তখন কিন্তু 2% তুমি দিতা না, তখন তুমি বলতে হ্যাঁ 0.2 মিলি যায়। তো পার্সেন্টে বললে এটা 2%, আর যদি তুমি মিলিতে বলো তাহলে হচ্ছে 0.2 মিলি। বুঝছো? এটা একটু ট্রিকি ছিল, একটু এই আর কি। ওকে, তো এটা অনেকেই বুঝতে ভুল করবে, বাট আমি আমি লিখা দেখে যেটা মনে হচ্ছে এটা এইটাই আসলে মিন করছে। বুঝছো? ওকে, দুইটা ব্যাপারে জেনে রাখো, এই ব্যাপারটা থেকে প্রশ্ন আসলে তোমরা আবার একটু বুঝে অ্যান্সার করো। আর কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা সুন্দর করে পড়ে নিও। 3 ভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, বলো কি কি? ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট? 5%। কার্বামিনো যৌগ রূপে 27%। সবচেয়ে বেশি তোমরা লিখে ফেলো, সবচেয়ে বেশি বা বলে ফেলতেছি কেন, সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় এটা তোমরা লিখবা। হ্যাঁ 65% হয়েছে, 65% কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয় সেটা লিখো। হ্যাঁ, প্রথম কি লিখছে? রুকাইয়া প্রথম লিখে ফেলছে বাইকার্বনেট, ভেরি গুড। আচ্ছা, কেউ কেউ লিখছে ভাই কার্বনেট, হ্যাঁ মানে বাইকার্বনেট কে ভাই বলে ফেলতো। আচ্ছা যাই হোক, ওকে সমস্যা নেই। ফুসফুস যে পর্দা দিয়ে আবৃত, বলো তোমরাই বলো। পেরিকার্ডিয়াম দিয়ে তো হার্ট, পেরিকন্ড্রিয়াম দিয়ে কি রে? তরুণাস্থি। পেরি মানে চারদিকে, কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি, তাহলে তরুণাস্থির চারদিকে হচ্ছে পেরিকন্ড্রিয়াম। এটা দুইবার চলে আসছে, তো হবেই না। উত্তর কি হবে বলো? ফ্লুরা, একদম সোজা প্রশ্ন। তাহলে আবরণগুলো আমরা ভালো করে পড়বো। অক্সিজেনের অভাব হলে হৃৎপিণ্ডের গতি কি হবে? হ্যাঁ দারুণ প্রশ্ন, এটা অবশ্য ইয়ে দিলে ভালো হইতো, হার্টের টপিকে আছে, যাই হোক এখানে দেওয়া যায়। অক্সিজেনের খুব অভাব, ধরো তোমার বডিতে অক্সিজেনের চাহিদা অনেক, ঠিক আছে, তুমি অনেক দৌড়াইছো, এখন বডিতে অনেক অক্সিজেন দরকার, তখন তোমার হার্টের গতি কি হয়? হার্ট তখন কি করতে চায়? তখন অনেক বিট করে না। তুমি ধরো পাহাড়ে উঠছো, সেখানে অক্সিজেন কম, হার্ট তখন অনেক বেশি বিট করবে। তো যেখানে অক্সিজেনের অভাব, হার্ট সেখানে অনেক বেশি বিট করে, তাহলে এটা বাড়বে। ওকে, আচ্ছা এটা কমন সেন্স। মানুষের ট্রাকিয়ার শাখাকে কি বলে? এই অলরেডি বললাম, এই হচ্ছে ট্রাকিয়া। 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, 15 থেকে 16টা সি আকৃতির তরুণাস্থি থাকে এখানে, তাই না? এটা ভাগ হয়ে গেল, ভাগ হয়ে কি হয় বলো তোমরা? ভাগ হয়ে কি হবে? ফুসফুস হবে? ছি, সাইনাস হবে না। অ্যালভিলাস তো অনেক পরে, ভাগ হয়ে যেটা হয়েছে সেটা নাম ব্রঙ্কাস। অ্যালভিলার থলি যেখান থেকে উৎপন্ন হয়, কোত্থেকে তৈরি হয় রে? অ্যালভিলার থলি কোত্থেকে হইলো বল? এটা কোত্থেকে হয়েছে? এটার নাম কি ভাই? শিখাইছি একটু আগে, অ্যালভিলার নালী না? অ্যালভিলার নালী থেকে অ্যালভিলার থলি হচ্ছে না, বুঝছো? আর ব্রঙ্কাস তো অনেক উপরে, ব্রঙ্কাস তো অনেক বড়, এটা যদি অ্যালভিলার নালী হয় ব্রঙ্কাসের সাইজ হবে এতটুকু, বুঝছো? বা তার অ্যালভিলার নালী আরো ছোট হবে। আচ্ছা, এই আর কি। নবজাতক শিশুর দেহে শ্বসনের হার কত? আছে এটা বলছি আমরা মিনিটে 40 বার। জীবদেহের কোথায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় হয় বলো? কোথায় হয়?
সবাই পারছো? আচ্ছা, অ্যালভিউলাস। আচ্ছা, এই প্রশ্নটাকে এবার চলো কঠিন করি আমরা। এটাকে আমরা কঠিন করি। ধরো অ্যালভিউলাস নাই, ওকে, এটা ধরো নাই, মুছি দাঁড়াও, ধরো এটা নাই। দেখি এবার কে পারো, কঠিন প্রশ্ন দিব, পারলে সেই খুশি হব। গেট রেডি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্রঙ্কিউল লিখা মনে করো, প্রান্তীয়, আর নাম্বার ধর আরেকটা অপশন দিলাম। আচ্ছা, এটা হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। তাহলে বলো দেখি, এই চারটার মধ্যে কোথায় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে? ব্রঙ্কাস, ট্রাকিয়া, প্রান্তীয় ব্রঙ্কিউল, শ্বসন ব্রঙ্কিউল, কোথায় হবে? ডি আর ই মোটামুটি সমপরিমাণে আসতেছে, না ই এর পরিমাণ একটু বেশি? কে ব্রঙ্কাস দিছ? ব্রঙ্কাস হবে না বাচ্চারা। তাহলে চলো আমরা একটা জিনিস শিখি। তাহলে ব্রঙ্কাস, তোমার হাতে ধরো আমি দুইটা নালি দিলাম, ধরো এরকম একটা নালি দিলাম, ঠিক আছে, দিয়ে বললাম এই বল এটা ব্রঙ্কাস না ব্রঙ্কিউল, তুমি কিভাবে চিনবা বলো? ব্রঙ্কাস না ব্রঙ্কিউল তুমি কিভাবে চিনবা? ব্রঙ্কিউলের মধ্যে অবশ্যই কি থাকবে, সরি ব্রঙ্কাসের মধ্যে অবশ্যই কি থাকবে, তরুণাস্থি থাকবে, ওকে, তরুণাস্থি। এবং ব্রঙ্কাসকে তুমি যদি দেখো, তুমি যদি ওদের কোষগুলোকে দেখো, ওদের কোষগুলো হচ্ছে এরকম, কলামনার এপিথেলিয়াম, এটাকে বলে হচ্ছে স্তম্ভাকৃতির এপিথেলিয়াম বা কলামনার এপিথেলিয়াম। মানে কোষের লেয়ারটা অনেক মোটা, এই মোটা লেয়ার ভেদ করে গ্যাসের এক্সচেঞ্জ আসলে কি হয় না বলো, সম্ভব হয় না। কিন্তু তুমি যদি ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল আবার দুই টাইপের, একটা কি বলো, একটা হচ্ছে তোমার প্রান্তীয় ব্রঙ্কিউল, কি বলো, টার্মিনাল ব্রঙ্কিউল বা প্রান্তীয় ব্রঙ্কিউল। এই প্রান্তীয় ব্রঙ্কিউলের গঠন এরকম। আরেকটা ব্রঙ্কিউল হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল, একটার নাম কি বলো, শ্বসন ব্রঙ্কিউল। এই শ্বসন ব্রঙ্কিউলের গঠন তুমি যদি দেখো, তুমি দেখবা হচ্ছে এরকম, ওদের কোষগুলো হচ্ছে এরকম। এই কোষগুলো হচ্ছে আইসাকৃতির, যেটাকে বলতেছি স্কোয়ামাস এপিথেলিয়াম, ওকে বাচ্চারা। এই স্কোয়ামাস এপিথেলিয়ামের মধ্য দিয়ে খুব সহজেই গ্যাসের এক্সচেঞ্জ সম্ভব, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আদান প্রদান হইতে পারবে। তাহলে প্রান্তীয় ব্রঙ্কিউল কিন্তু আমাদের গ্যাস এক্সচেঞ্জ করে না, কিন্তু শ্বসন ব্রঙ্কিউল করে, নামেই তো শ্বসন আছে, তাহলে ও শ্বসনে হেল্প করবে, ওকে, বুঝছো? তাহলে উত্তর কি হবে, শ্বসন ব্রঙ্কিউল। কেউ কেউ লিখছে 100% ডি। এত এত কনফিডেন্স কই পাও? হ্যাঁ, এরকম কিছু বন্ধু তুমি পাবা পরীক্ষার হলে, বুঝছো, যে ও কিছু পড়ে না আসলেও আল্লাহ কিছু দেখ বা না দেখ, ওকে কনফিডেন্সটা মাশাল্লাহ ওর একদম, বুঝছো, মানে তুমি পড়ে এসে কনফিউজ হয়ে যাবা, যে আমি কি পড়ে আসলাম, ওর এত কনফিডেন্স, তাহলে এটাই হবে। এবং তুমি দেখবে তুমি ওর কথা শুনে ভুল করে আসছো, তখন মনে হয় যে না, এই জীবনটা রেখে আর লাভ নাই। আচ্ছা, বলছে আবার কন্টিনিউ, মানে আবার একটু বুঝান, রিপিট করেন। ওকে, আমি যেটা তোমাকে বুঝাবো, তাহলে আমাদের গ্যাস এক্সচেঞ্জ যে পার্টটাতে হয়, বুঝছো, কি কি পার্টে হয় দেখো, আমি তোমাকে একটু, তাহলে একটু সময় লেগে যাবে, এটা ক্লাসে পড়াইছিলাম। শ্বসন বৃক্ষটা একটু করে বুঝাই। এটা ট্রাকিয়া ও ব্রঙ্কাসে ভাগ হইলো, তাই না? এটা আরো ভাগ হইতে থাকে, ফুসফুসের ভেতর যত ঢুকতে থাকে, এই নালীগুলো দিয়ে তো বাতাস যাবে, এরা আরো ছোট থেকে ছোট হইতে থাকে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এভাবে ছোট থেকে ছোট হতে হতে একটা জিনিসের নাম হয়ে যায় হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিউল। কি নাম হয় বলো? প্রান্তীয় ব্রঙ্কিউল। তো প্রান্তীয় ব্রঙ্কিউল কি করে না, গ্যাস এক্সচেঞ্জ করে না। এরপরে যে তৈরি হয় তার নাম হচ্ছে, প্রান্তীয় ব্রঙ্কিউল থেকে যার সৃষ্টি হয় তার নাম হচ্ছে শ্বসন ব্রঙ্কিউল। দুই রকমের ব্রঙ্কিউল হয়, একটা প্রান্তীয়, একটা শ্বসন। তাহলে শ্বসন ব্রঙ্কিউল থেকে নিচের যে পার্টগুলো আমি আঁকবো, তাদের প্রাচীর খুব পাতলা, স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার কোষ দিয়ে তৈরি হওয়ায় তারা হচ্ছে গ্যাসের এক্সচেঞ্জ করতে পারে, পাতলা প্রাচীর হওয়ায়, বুঝছো? তাহলে দেখো শ্বসন ব্রঙ্কিউল থেকে কি বাইরে হলো, এটার নাম কি, অ্যালভিউলার নালী, অ্যালভিওলার নালী। তাহলে অ্যালভিউলার নালীর মধ্য দিয়েও কি করতে পারবে, গ্যাস এক্সচেঞ্জ হতে পারবে। অ্যালভিউলার থলির মধ্য দিয়েও কি হতে পারবে, গ্যাস এক্সচেঞ্জ হতে পারবে। এই পার্টটা গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে। আর ওরা শুধু উপরের পার্টটা কি করবে, সব রকমের ব্রঙ্কাস, সব রকমের ব্রঙ্কাস, ব্রঙ্কাসের মধ্যেও প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি আছে, ক্লাসে ডিটেলস পড়িয়েছি। সব ব্রঙ্কাস এবং প্রান্তীয় ব্রঙ্কিউল এরা কি করবে, এরা খালি পরিবহন করবে, এরা কখনোই গ্যাস এক্সচেঞ্জ করবে না। ধমন, এদের আশেপাশে কৈশিক জালিকা থাকে, সেই কৈশিক জালিকার সাথে গ্যাসের বিনিময় সে কখনোই করবে না, বিনিময় করবে শুধু এই পার্টটা, ওকে। ভাই গাইড বইয়ে তো খ দেওয়া, আরে খই তো উত্তর, আমি খ বাদ দিয়ে একটা কঠিন প্রশ্ন বানাইছি, ধুর পোলাপান বুঝতে চায় না।
ঠিক আছে, উত্তর তো অ্যালভিউলাসই হবে, মানে অ্যালভিউলাস বাদ দিয়ে একটু কঠিন প্রশ্ন বানাইছি আর কি, বুঝছো ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ মানে কি ওরা মানে প্রশ্ন বিবেচনা না করে অপশন ক খ চিন্তা করতেছে যে এইভাবে শিখবো নাকি? আচ্ছা, অন্তর ভাই কিন্তু তোমাদের দেখতেছে, অন্তর ভাইকে তোমরা চেনো কিনা জানি না। অন্তর ভাই প্রথম ব্যাচ হিসেবে তোমাদেরকে তেমন গালি টালি দেয় নাই, ঠিক আছে? অন্তর ভাই কিন্তু আছে, আমি কিন্তু একা পড়াই নেই তোমাদের, অন্তর ভাই কিন্তু কমেন্টে সব জায়গায় তোমাদের যথেষ্ট হেল্প করছে। হ্যাঁ, সব ব্যাপারে আমার লেকচার সাজানো থেকে শুরু করে এভরিথিং। মেডিকেল ব্যাচে আমাদের অন্তর ভাই কিন্তু সেই ঝাড়ি দেয়। হ্যাঁ, তোমাদের একটু ঝাড়ির ব্যবস্থা করা গেলে তোমরা মানুষ হইতা। ওকে, যাই হোক, আচ্ছা এটা তো গেল। তাহলে আমরা মোটামুটি মাঝামাঝি, আমাদের 1 ঘন্টার মতো সময় গেছে, আমরা মাঝামাঝি চলে আসছি। তো এই ছবিটা আসলে একটু কেমন যেন হয়ে গেছে। যাই হোক, হাসিটা ঠিক পুরোপুরি হাসি হয় নাই, আমাদের বর্তমান অবস্থা এরকম, মানে কষ্টের যে হাসি, সেই হাসির একটা ইমোজি হয়েছে, তাই না? ওকে, যাই হোক, ভাইয়া প্রশ্ন ছিল ফুসফুস আর হৃৎপিণ্ডের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে, অপূর্ব জিজ্ঞেস করছো। আমাদের কিছু অর্গান আছে যে অর্গানগুলো ছাড়া আমরা কখনোই বাঁচবো না। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে মানে ফুসফুস, লিভার, কিডনি, হার্ট, ব্রেইন, এই 5টা অর্গান ছাড়া আমরা কোনোভাবেই বাঁচবো না, বুঝছো? তাহলে এটা সবাই সমানভাবে ইম্পর্টেন্ট। ওকে, আর তুমি যদি ফিলোসফিক্যালি চিন্তা করো তাহলে অনেক কিছু চিন্তা করতে পারো। একটা ভিডিও অনেক বছর আগে ভাইরাল হয়েছিল, তোমরা তখন ছোট হয়তো বা দেখো নাই। একজন মহিলা, উনি বলতেছে আমার বাবাই বলছে আমার 2টা ফুসফুস নাই, কিন্তু আমি এখনো বেঁচে আছি। ঠিক আছে, তো ফিলোসফিক্যালি চিন্তা করলে যে এই ফুসফুস ওনার নাই, ওনার কোনো দরকার নাই ফুসফুসের, হ্যাঁ উনি বেঁচে আছে। So, যাই হোক, বাদ দাও, চলো না অঙ্গ চালনাতে প্রবেশ করি, চলো। ওকে, আচ্ছা, কুমিল্লা ইউনিভার্সিটি, কেইউ খুলনা ইউনিভার্সিটি রিটার্নের জন্য কিছু বলেন। আচ্ছা, সত্যি কথা বলতে খুলনা ইউনিভার্সিটি রিটার্নের জন্য আমি আসলে হোমওয়ার্ক করি নাই, যে খুলনা ইউনিভার্সিটি রিটার্নটা কি কি হচ্ছে বা কি কি দিচ্ছে, এটার জন্য তুমি একটু করতে পারো। হ্যাঁ, মানে আমার একার পক্ষে আসলে ক্লাস সাজানোর আগে তোমার রিটার্ন, আলাদা কয়েকটা ভার্সিটি একটু একটু রিটার্ন আছে, ওইগুলো ওইভাবে খুঁজে দেখা সম্ভব হয়নি। তুমি যেটা করবে, আগের বছর রিটার্ন কোশ্চেন গুলো দেখবা। ডিউ এর জন্য আমি রিটার্ন ক্লাস কিন্তু নিয়েছিলাম, মনে মনে পড়ে? সেই রিটার্ন ক্লাসগুলো চ্যাপ্টার হয়েছে, একটু দেখতে পারো। বায়োলজির জন্য ওইগুলাই ওই টাইপের রিটেন নিয়ে আসবে। ওকে, আচ্ছা, অন্তর তুই একটু একটু ঝাড়ি চাচ্ছে তোর, একটু ঝাড়ি দিয়ে যাইস না, তোর ঝাড়ি যারা খায় ওরা তো মানুষ হয়ে যায়। আচ্ছা বাচ্চারা আয়। অন্তর ভাই লজ্জা পাচ্ছে, মজা করে বলছি। কি নিয়ে কথা বলতেছি বলো? আমার ক্লাস নিতে বোরিং লাগে না, কারণ আমার বন্ধু সবসময় আমার পাশে থাকে, বুঝছো? তো এই আর কি, তোমরা তো সামনে নাই, থাকলে অন্য ভালোই তো। সামনাসামনি ক্লাস নিলে শিক্ষকদের যে মনের যে ক্লাস নেওয়ার যে খায়েশ, সেটা পূর্ণ হয়। কারণ এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা বুঝতেছো কিনা বুঝতে পারছি না, তাও ভালো যে তোমাদের কমেন্ট গুলো দেখতে পারি, এটাই। আচ্ছা, ফিরে আসো তাহলে। এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসছে? এই হাড্ডি চ্যাপ্টারের হাড্ডি গুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, যে কোথায় কতগুলো হাড্ডি আছে, হ্যাঁ, কোন হাড্ডি কি। তাহলে এটার জন্য কি করতে হবে? যারা এই হাড্ডি সম্পর্কে কনফিউজড, প্লিজ 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 চলন অঙ্গ চলন শুরুর দিকের পার্ট গুলো করে ফেলো, যে কোন হাড্ডিতে কি কি পার্ট আছে, কোথায় কি হাড্ডি আছে, একদম হাড্ডি ধরে ধরে কিন্তু পড়াইছি, যে আমাদের আশেপাশে অলওয়েজ এই হাড্ডি নিয়ে আমরা আমাদের বসবাস, যে তোমাদের সবসময় পড়াইতে হয়, ঠিক আছে? তো তরুণাস্থির পার্ট থেকে তরুণাস্থির যে উদাহরণগুলো, তরুণাস্থির অংশটা কিন্তু ছোট, বেশি বড় না, কিন্তু অবশ্যই পড়বা 5 স্টার। তরুণাস্থি থেকে প্রশ্ন করার প্রবণতা স্যারদের বেশি। আর হচ্ছে বিভিন্ন পেশি, বিশেষ করে ধরো যেমন হৃৎপেশিতে কোনটা পাওয়া যায়, ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়, তাই না? আবার ধরো কোন স্থানে, নিচে কোন স্থানে ঐচ্ছিক পেশি পাওয়া যায় না, এই টাইপের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো বেশি আসার প্রবণতা দেখা করা যায়। ওকে, স্টেম কোষ কোথায় থাকে? প্রথম প্রশ্নটাই আউট অফ দা সিলেবাস মনে হবে তোমার কাছে। এটা চাইলে আসলে আমাদের রক্ত চ্যাপ্টারের অংশেও আমরা ফেলে দিতে পারি। স্টেম কোষ মানে কি একটু তোমার বুঝাই। তুমি হাইড্রার ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষ পড়ছো না? অনেকটা কাছাকাছি, মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো। স্টেম কোষ বেসিক্যালি কি করবে বলো? অন্য একটা কোষে রূপান্তরিত হবে, অন্য কোষে রূপান্তরিত হতে সক্ষম। এবং এমন না, একটা ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার স্টেম কোষের ব্যাপারে তোমার বলি। ধরো তোমার 100টা স্টেম কোষ আছে, ওকে? তুমি যদি মনে করো যে 100টা স্টেম কোষ, এখান থেকে আমি 100টা আরবিসি পাইলাম, বা ধরো 100টা যে কোনো সেল পাইলাম, ওকে, স্টেম কোষ থেকে, তাহলে তো আমার 100টা স্টেম কোষ সেল হয়ে গেল।
মানে শেষ হয়ে গেল। না রে বাচ্চারা, এই স্টেম কোষটা আসলে শেষ হয় না। মানে ওরা ওদের নিজেদের সংখ্যাও ঠিক রেখে নতুন সেলও তৈরি করে। এটা শেষ হয় না, এটা দেখা যায় যে রিজেনারেশন হতেই থাকতেই থাকে তোমার বডিতে, এরকম আর কি। স্টেম সেলের ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? তো এটা কই থাকে? এটা আসলে বোন ম্যারোতে আমাদের সব ব্লাড কর্পাসেল গুলো তৈরি হয় না, কোত্থেকে তৈরি হয়? প্রাইমারিলি যে কোষটার নাম, ওটার নাম স্টেম সেল। সেই স্টেম সেলটা বিভিন্ন ভাবে ভাগ হয়ে বিভিন্ন নাম নিয়ে ওই বিভিন্ন রক্তকণিকা তৈরি করে। বাট সব রক্তকণিকা কোত্থেকে আসে বলো? এই স্টেম কোষ থেকে আসে। কোনটা ছাড়া? অনুচক্রিকা ছাড়া, বুঝছো? অনুচক্রিকা যে কোষ থেকে আসে সেই কোষটার নাম লিখে ফেলো। অনুচক্রিকা যেই কোষ থেকে আসে ওটার নামটা লিখে ফেলো। ভাইয়া, স্টেম সেল দিয়ে ট্রান্সজেনিক করা যায়। ট্রান্সজেনিকের জন্য জিন ট্রান্সফার করতে হবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ, মেগা ক্যারিওসাইট, ভেরি গুড। তাহলে অনুচক্রিকা তৈরি হয় মেগা ক্যারিওসাইট থেকে। আর আরবিসি ডব্লিউবিসি সবই আসলে প্রাইমারিলি স্টেম সেল থেকে দেন ওই জিনিসগুলো তৈরি হয়। ওকে, আচ্ছা, মেগা ক্যারিওসাইট। কর্ণাস্থি কোনটা? কানের মধ্যে কোনটা থাকে বলো? বলো বলো। রেডিয়াস কই থাকবে বাচ্চারা? রেডিয়াস আর আলনা আমাদের বাহুতে থাকে, তাই না? কোনটা ভেতর দিয়ে কোনটা বাইরের দিকে, এভাবে অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াইতে হবে। দাঁড়াও, আমি একটু উঁচু হয়ে দাঁড়ানোর চেষ্টা করি, তোমাদেরকে দেখাই। হাতটা এরকম থাকবে, ওকে? এরকম করে যদি আমি দাঁড়াই, তাহলে আমার বডির ভেতর দিকে কোনটা বলো? তুমি কি আলনা ঘরের বাইরে নিয়ে যাও? না তো, আলনা ঘরের ভেতরে থাকে। তাহলে আলনা বোনটা এই দিকটাতে থাকবে, এই বর্ডারে। ওকে, আর এইটা হচ্ছে রেডিয়াস। রেডিও নিয়ে নিয়ে বাইরে ঘোরা যায়, বুঝছো? একটা মজার জিনিস দেখাই তোমাকে, তোমরা সামনে থাকলে মজা হইতো। এই আমার হাতুড়ি গেল কই? আহ না, দেখাইতে পারলাম না। হাতুড়ি একটু আগেও দেখলাম আমি। আমরা মাঝে মধ্যে বাড়ি খাই না বিভিন্ন কর্নার টর্নারে, খেয়ে হাত একদম ঝিঞ্জি ধরে যায় না? এই দিক দিয়ে একটা নার্ভ গেছে, বুঝছো? এটার নাম হচ্ছে আলনার নার্ভ। তো তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি আমার এখানে 10টা টোকা দেন, 10টা টোকা দিয়ে আপনার 10 বার ঝিঞ্জি লাগাইতে হবে, আমি পারবো। কারণ আমি জানি আলনার নার্ভের লোকেশন কোনটা। আমি বারবার টোকা দিলে বারবার হচ্ছে এখানে ঝিঞ্জি লাগবে। ওকে, যাই হোক, কি কোথায় আছিলাম বলো? তাহলে রেডিয়াস আলনা আমাদের হাতে থাকে। স্টারনাম কই থাকে বলো? স্টারনাম হচ্ছে একদম বুকের এই মাঝখানটাতে থাকে। স্ক্যাপুলা কই থাকে বলো? স্ক্যাপুলা হচ্ছে পিঠের এই হাড্ডিটা, তাই না? পিঠের কাঁটাটা যে আমি হাত দিচ্ছি, এটা স্ক্যাপুলার কাঁটা। তাহলে উত্তর কি হবে? স্টেপিস। এটা আমাদের সবচেয়ে ছোট্ট অস্থি, তাই তো? স্টেপিস হচ্ছে সবচেয়ে ছোট্ট অস্থি। আর কি কি কানের অস্থি আছে বলো? ম্যালিয়াস এবং ইনকাস। ওকে, ম্যালিয়াস এবং ইনকাস। ওকে, মানবদেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ়তর অস্থি। তাহলে এটা কিন্তু নতুন বইতে অ্যাড আছে। মানে নতুন বই বলতে তোমরাও পেয়েছো যে 2022 সাল থেকে মোটামুটি অ্যাড হয়েছে এটা। ওই বছর নতুন অ্যাড করা তথ্যের মধ্যে এটা একটা ছিল। তো সেটা হচ্ছে ফাইব্রোকার্টিলেস। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে শক্তিশালী ও দৃঢ় তরুণাস্থি। তরুণাস্থি পার্টে খুব সুন্দর করে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, ফাইব্রোকার্টিলেস না, ক্যালসিফাইড কার্টিলেস না। ক্যালসিফাইড তরুণাস্থি কই থাকে বলো? হিউমেরাস, ফিমার এগুলোর মস্তকে থাকে, ওইটা সবচেয়ে শক্ত না। ফাইব্রোকার্টিলেস সবচেয়ে শক্ত, জেনে রাখো, ভুলার কোনো সুযোগ নেই। নিম্নের কোনটি মানুষের করটির অস্থির সংখ্যা? তাহলে করটি আর করটিকা এখনো আমার বাচ্চারা বুঝে না। এদের নিয়ে আমি কই যাব? কোথাও যাওয়ার সুযোগ নেই বাচ্চারা। এই যে পুরো মাথাটা, এই সাথে একটা নিচের চোয়ালও লাগাই নিতে হবে। চোয়ালটা এখন খুঁজতে টাইম লাগবে, খুঁজছি না। এই সবটুকু হচ্ছে কি বলো? করটি। আর যদি শুধু আমরা এইটুকুর কথা বলি, চান্দিটার কথা বলি, এই যে যেটুকু ব্রেনকে ঢেকে রাখছে, নিচের পার্টটুকু না কিন্তু, এটুকু না, তাহলে হচ্ছে করটিকা। তাহলে যারা এটাও বুঝতে পারো না, জাস্ট জানো যে একটা হচ্ছে 29, একটা হচ্ছে 8, কিন্তু কোনটা যে 29 আর কোনটা যে 8 এটা আমাদের মনে থাকে না। তাহলে বাচ্চারা দেখো, আমি যদি লিখি করটিকা, তাহলে শেষে একটা আ আসতেছে না? বলো, করটিকা। এই আ দিয়েই তো 8 হয়ে যায়, করটিকাট। তো করটিকা, আ আসছে, তাহলে আ দিয়ে হচ্ছে 8। ওকে, ঠিক আছে? এখানে কি করটিকা চাইছে? না, এটা করটি চাইছে, রাইট? তাহলে করটিতে কত বেশি? করটির মধ্যে কি কি আছে? করটির মধ্যে করটিকা আছে, মুখমণ্ডলের হাড্ডি আছে, কানের হাড্ডি আছে, সব আছে, তাই না? সব মিলাতে বেশি হবে 29। ব্রেকডাউনটা কেমন বলো? করটিকাতে 8টা, মুখমণ্ডলে 14টা, আর 6টা হচ্ছে কানে। তাহলে তো 28টা হইলো। আরেকটা কই? আরেকটা হচ্ছে হাই ওয়েট। একটা কি নাম বলো? হাই ওয়েট। হাই ওয়েটটা আবার কই থাকে ভাই? হাই ওয়েটটা থাকে যে এইখানটাতে। ওকে, এইখানটাতে থাকে। আমাদের এটা এখনো পুরোপুরি হাড্ডি হয় নাই। যখন তোমার বয়স অ্যারাউন্ড 40 ইয়ার্স হয় তখন এটা শক্তপোক্ত হয় আর কি। এখন এটা বেশ নরম নরম আছে। ওকে, গেল? পারছি?
শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি থাকে? প্রত্যেকটা তরুণাস্থির এক্সাম্পল আমাকে পড়তে হবে। বাই 5 স্টার দিয়ে দিয়েছে। হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি, এটার এক্সাম্পল কি বলো? এটার ক্ষেত্রে তুমি মনে রাখতে পারো হচ্ছে ভ্রূণের নিঃশ্বাস। ভ্রূণের নিঃশ্বাস ক্লাসে আরো পড়াইছিলাম। তাহলে ভ্রূণ বলতে এই যে ব্যাং, হাঙর, এদের ভ্রূণে থাকে। নি দিয়ে হচ্ছে নাক, বুঝছো? শ্বাস দিয়ে হচ্ছে শ্বাসনালী। তাহলে প্রশ্ন কি আসছে? নাক, শ্বাসনালী, এগুলোতে কোনটা থাকে? তাহলে উত্তর হবে এটাই, স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। আচ্ছা, আর হচ্ছে পিত্তন্তময়, যার আরেক নাম হচ্ছে কি বলো? ইলাস্টিক। বুঝছো? এটার আরেকটা নাম কি বলো? ইলাস্টিক তরুণাস্থি। যার আরেক নাম হচ্ছে স্থিতিস্থাপক, আমি যদি ভুল না করে থাকি। স্থিতিস্থাপক। ইলাস্টিক বা পিত্তন্তময় বা স্থিতিস্থাপক তরুণাস্থি, এটার এক্সাম্পল কি বলো? একদম সিম্পল, এটা ই দিয়ে না ইলাস্টিক, এটা এক্সাম্পল হলো 3টা ই দিয়ে। সবাই বোধহয় পারো, ক্লাসে পড়াইছি। একটা ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ বা পিনা, আরেকটা ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস, আরেকটা ই দিয়ে ইউস্টেশিয়ান টিউব। এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব, আর হচ্ছে এক্সটার্নাল ইয়ার মানে বহিকর্ণ। ওকে, আচ্ছা, এই তো গেল। আচ্ছা, এটা হচ্ছে শ্বেততন্তুময়। শ্বেততন্তুময়টা কই থাকে বলো? শ্বেততন্তুময়টা থাকে কশেরুকাগুলোর ফাঁকে ফাঁকে, তাই না? আর ক্যালসিফাইড বা চুনময়টা থাকে হিউমেরাস ফিউমারের মস্তকে। এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট। কঙ্কাল পেশি কি প্রোটিন দিয়ে তৈরি? তাহলে পেশির মধ্যে কি প্রোটিন থাকে? অ্যালবুমিন, এটা কি পেশির প্রোটিন না রক্তের? না ভাই, এটা তো কি হলো, কাজ করছে না কেন বেচারা? এটা রক্তে থাকে, তাই না? প্রোলিন, প্রোলিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা প্রোটিনও না, এটা কি বলো? এটা একটা অ্যামাইনো অ্যাসিড। গ্লোবিউলিন, এটাও কই থাকে বলো? এটা রক্তের প্রোটিন কমনলি। তাহলে মায়োসিন, মায়ো শব্দের অর্থ কি? মায়ো মানেই তো মাসল, মায়ো মানেই মাসল, তাহলে মায়োসিনই থাকবে পেশি। তাহলে আমাদের প্রোটিন নিয়ে চলো আমরা একটু পড়ি। আমাদের দেহে প্রোটিন আছে কতগুলো? আমাদের দেহে প্রোটিন আছে হচ্ছে 1,00,000 ধরনের। কত ধরনের প্রোটিন আছে বলো? 1,00,000 ধরনের প্রোটিন আছে। এর মধ্যে পেশি প্রোটিন কতগুলো? এর মধ্যে পেশি প্রোটিন হচ্ছে 3,000। কত বলো? 1,00,000 ধরনের প্রোটিন আছে, এর মধ্যে পেশি প্রোটিন 3,000। এবার যদি বলি প্রধান পেশি প্রোটিন, প্রধান পেশি প্রোটিন কয়টা? উত্তর হচ্ছে 2টা। কি কি ভাই? অ্যাক্টিন এন্ড মায়োসিন। এই দুইটা হচ্ছে 3,000-এর মধ্যে প্রধান 2টা, অ্যাক্টিন এন্ড মায়োসিন। এগুলো দিয়েই পেশি সংকুচিত প্রসারিত হতে পারে। ওকে বাচ্চারা, মনে থাকবে? মানুষের পেশিতে কোনটা পাওয়া যাবে? দেখো, ভেলিন, গুয়ানিন তো একটা নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন তোমরা জানো। ভ্যালিন একটা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন না, এরা অ্যামাইনো অ্যাসিড জাস্ট, এরা মিলে মিলে প্রোটিন হবে। লিউসিনও একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এগুলো প্রোটিনই না, প্রোটিন একটাই আছে, অ্যাক্টিন। ভাইয়া তোমাকে শিখাইছে যে অ্যাক্টিন আর মায়োসিন এই দুইটাই প্রধান প্রোটিন, ঠিক? কঙ্কাল পেশির গুরুত্বপূর্ণ প্রোটিন কোনটা? এই দেখো একই টাইপের প্রশ্ন, এটা কি হবে? মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন দুইটা। বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা কত? কশেরুকা মানে বুঝছো? কশেরুকা মানে আমাদের পিঠের মধ্যে মেরুদণ্ডের যে হাড্ডিগুলো। তাহলে বক্ষদেশে আমাদের পরশুকা থাকে কতগুলো? 12 জোড়া। 12 জোড়া পরশুকা লেগে থাকার জন্য কশেরুকার সংখ্যা কত বলো? 12। পারছি সবাই? আচ্ছা, সোজা ছিল। কোনটা মেরুদণ্ডের হাড্ডি নয় বলো? অ্যাটলাস, এটা হচ্ছে আমাদের গ্রীবাদেশীয়, গ্রীবাদেশীয় কশেরুকা আছে না? গ্রীবাদেশীয় প্রথম কশেরুকা। ওকে, গ্রীবাদেশীয় প্রথম কশেরুকাকে তুমি বলতেছো অ্যাটলাস, আর গ্রীবাদেশীয় দ্বিতীয় কশেরুকাকে কি বলতেছো? এক্সিস। ওকে, লাম্বার তো তুমি চিনো, লাম্বার। লাম্বার হচ্ছে আমাদের এই যে কোমরের, বুঝছো? কোমর বলবো নাকি পেট অঞ্চলে বলবো? লাম্বারের বাংলা কি করছি না, কোমরই, কোটিদেশীয়, তাই না? তো লাম্বারও 5টা থাকে এই কোমরের অংশে। তাহলে রেডিয়াস অলরেডি তোমাকে শিখাইছি, এটা হাতের হাড্ডি, এটা মেরুদণ্ডের হাড্ডি। তাহলে উত্তর কি হবে? বি নাম্বার। সবাই পারছো? সোজা না? ইন্টারক্যালটেড ডিস্ক কোন পেশিতে থাকে? না পারলে জীবনেও চান্স হবে না। একদম সোজা প্রশ্ন। এটা একটা ইউনিক বৈশিষ্ট্য, কার বলো? হৃদপেশির ইউনিক বৈশিষ্ট্য, আর কোথাও পাবা না। ইন্টারক্যালটেড ডিস্কটা কি ভাই? ধরো এটা একটা হৃদপেশি, কেমন দেখো ছবিটা ভালো করে। ধরো একটা করে নিউক্লিয়াস থাকে হৃদপেশিতে।
তাহলে দুইটা হৃৎপেশি যখন এরকম করে মিলে তখন এই জায়গাগুলোতে কি হয় বলো? এই যে দুইটা দুইটা কোষ যখন একসাথে মিলে তখন এই জায়গাগুলোতে একটা ডিস্কের মতো গঠন হয়। এই গঠনটাকে আমরা বলি ইন্টারকালেটেড ডিস্ক, যেটা অন্য কোথাও দেখা যায় না। হৃৎপেশি কিন্তু শাখান্বিত, কেমন? আচ্ছা, হৃৎপেশির কার্যক্রমটা হচ্ছে অনৈচ্ছিক, গঠনটা হচ্ছে ঐচ্ছিকের মতো। আচ্ছা, বেশিক্ষণ বসে থাকলে কোমর ব্যথা করে, এটা কোনো সমস্যা? এটা সবারই করতে পারে। তাহলে তুমি কি করবা? কিছুক্ষণ বসে থাকার পর অবশ্যই উঠে দাঁড়াবা, পোস্টারটা চেঞ্জ করবা, একটু স্ট্রেচ করে নিতে পারো, কোমর স্ট্রেচ করার জন্য একটু উবু হইতে পারো, ঠিক আছে? একটু এদিক এদিক নড়তে পারো, নড়ে টরে হেঁটে চড়ে আবার বসতে পারো। এই, বেশিক্ষণ বসে থাকবা না। আর যে জায়গায় বসতেছো ওই জায়গাটা যদি খুব বেশি নরম হয় বা তোমার কোমরের পোস্টারটা যদি ডিফারেন্ট হয়ে যায়, বেঁকে টেকে যায়, সেজন্য হতে পারে। তুমি একটা শক্ত চেয়ারে বসবা এবং পিঠটা সোজা রাখবা। আমরা অনেক সময় পড়তে 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 এরকম হয়ে যায়, আমি তোমাকে দেখাই। পড়তে পড়তে আমাদের আমাদের পিঠটা এরকম উবু হয়ে যায়। যখন এরকম উবু হয়ে যাবা, মনে করবা যে এই ভাই তো বলছে এইভাবে, এই পোস্টারটা ভালো না, তখনই আবার সোজা হয়ে বসবা। ঠিক আছে? পিঠটা একদম টান টান সোজা করে বসার চেষ্টা করবা, গুড পোস্টারে বসবা। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। দেন আসো, করটিকার অস্থিনয় কোনটা? তাহলে এটা একটা কঠিন প্রশ্ন। করটিকা খালি সংখ্যা যে 8টা এটা জানলে হবে না। করটিকার হাড্ডি কোনটা না এটাও জানতে হবে। তাহলে করটিকার হাড্ডিতে কি আছে? সব হচ্ছে আমাদের এই যে চান্দির হাড্ডিটা। তাহলে এখানে হাড্ডিগুলো তো আমরা জানি, তাই না? এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল, এটা অবশ্যই করটিকার হাড্ডি। প্যারাইটাল আছে দুইটা, এই যে প্যারাইটাল, এটাও করটিকার হাড্ডি। পেছনে হচ্ছে অক্সিপিটাল, দেখো। এদের মধ্যে যে সুচার সন্ধিটা আছে এটা একটু দেখো, দেখছো কি সুন্দর সন্ধি? সুচার সন্ধি, দেখছো? এই জিনিসগুলো কেন সুচার? নড়তে পারে না কিন্তু, অনরসন্ধি। আচ্ছা, এই ছিদ্রটার নাম মনে আছে? অক্সিপিটালের এই ছিদ্রটা ফোরামেনা ম্যাগনাম, যেদিক দিয়ে স্পাইনাল কর্ডটা বের হয়ে আসে। ঠিক তো? ব্রেইন থেকে স্পাইনাল কর্ডটা এদিক দিয়ে বের হয়ে আসে, রাইট? আচ্ছা, যাই হোক। আর এথময়েড, এটাও ভেতর দিকে থাকে। আমি যদি দেখাই, এই যে এই দিক দিয়ে আঙুল ঢুকাই, যদি একদম ভেঙে চুরে আঙুল যদি ঢুকাই দেই একদম ভেতরে, এই ভাঙতেছে একদম, এখানে এথময়েড হাড্ডিটা থাকে ভেতর দিকে। ঠিক আছে? যদি আমি মাথাটা এখান দিয়ে কেটে নিতাম, টুপির মতো যদি এটা তুলে নিতাম, তাহলে আমি এথময়েডটা খুব ভালো দেখতে পেতাম। তাহলে এথময়েড আমাদের করটিকার হাড্ডি। কিন্তু এখানে ল্যাক্রিমাল দিয়েছে। ল্যাক্রিমালটা মুখমণ্ডলের হাড্ডি। ঠিক আছে? ল্যাক্রিমালটা কিসের হাড্ডি বলো? মুখমণ্ডলের। এটা করটিকার না। উত্তর কি হবে? ডি নাম্বার, ল্যাক্রিমাল। আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে একটা গ্রন্থিও আছে। আমরা যখন কান্না করি তখন ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে পানি বের হয়। বুঝছো? মানবদেহের বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা অলরেডি আমরা পারি 12টা, দুইবার আসছে প্রশ্নটা। এরপর কি? করটিতে অস্থি, আচ্ছা, অস্থির মোট সংখ্যা কত? করটি জিজ্ঞেস করছে, আর এখানে তো 8 নাই, 29 আছে। তাহলে তার ভুল করবা না তোমরা, কনফিউশন হওয়ার সুযোগ নাই। চলো আমরা চলে আসছি জিনতত্ত্ব ও বিবর্তনে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট টপিক কি কি চলো একটু দেখি। এখান থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, শুরুতে যে সংজ্ঞাগুলো ছিল না, ফ্যাক্টর, জিন, জিনোম, অ্যালিল, জিনোটাইপ, ফিনোটাইপ, হোমোজাইগাস, হেটারোজাইগাস, ক্লাসে খুব সময় নিয়ে ভালো করে পড়িয়েছি, কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, কারণ এইগুলোর সংজ্ঞা থেকে হুবহু প্রশ্ন তুলে দেয় যে এটাকে কি বলে। উত্তর হয় অ্যালিল, নয়তো জিনোটাইপ, নয়তো জিনোম, কিছু একটা উত্তর হয়। তাহলে এই সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, তোমরা এখনো হিসাব যারা করছো, ভেরি গুড। যেমন টি2 বলছে ওর একটা ভুল গেছে, নেভার মাইন্ড, একটা ভুল যেতেই পারে। আমি নিজে রক্ত চ্যাপ্টারে একটা ভুল করে ফেলছি, তাই না? ওকে, দেন দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এবং এখান থেকে আসলে বেশি আসে হচ্ছে এপিস্টেসিস, এপিস্টেসিসটা বেশি আসে। আর হচ্ছে তোমার পরিপূরক জিন, সবগুলাই ইম্পর্টেন্ট। এগুলো কি আসে, এগুলো কোথায় ঘটে, এবং অনুপাত, জিন তত্ত্ব থেকে অনুপাতগুলো না পারলে হবেই না, অনুপাতগুলো আসবে। ভাই বিবর্তন কি গুরুত্বপূর্ণ? অবশ্যই। বিবর্তনের যে সাধারণ মতবাদগুলো আছে, যেমন ধরো পরীক্ষাতে আসলো যে ব্যবহার ও অব্যবহার, এই সূত্রটি কে দিয়েছেন? লিখে ফেলো। ব্যবহার অব্যবহার এই সূত্রটা কে দিয়েছেন? ল্যামার্ক, তাই না? যা ব্যাপিস্ট পিয়েরে অ্যান্টেইনে মনেট শেফালিয়ের দ্য ল্যামার্ক, যিনি বায়োলজি শব্দের প্রবর্তক। যাই হোক, তো এরকম আর কি, বেসিক গুলো অবশ্যই জানতে হবে। বিবর্তনকে তোমরা কেন যে আনইম্পর্টেন্ট চিন্তা করো আমি জানি না, বুঝছো? বিবর্তনকে স্যাররা কিন্তু ইম্পর্টেন্স দেয়। সময়গুলা যে দেওয়া আছে, কোন সময় বলতো রুকাইয়া? ও আচ্ছা, লাস্টের দিকে যে সময়। আচ্ছা, এগুলো অন্য ভার্সিটি গুলোর জন্য ভালো ইম্পর্টেন্ট ছিল। তুমি অ্যাটলিস্ট কোনটাকে কিসের যুগ বলে, আমি ওই ছকটা যে পড়াইছিলাম একটু পড়ে নিও, ঠিক আছে? যাদের ভালো করার ইচ্ছা অবশ্যই ছকটা ভালো মতন পড়বা। যেমন সরীসৃপের যুগ কোনটা, লিখে ফেলো, এটা খুবই ইম্পর্টেন্ট। কতবার বোর্ডে আসছে, কত ভার্সিটির পরীক্ষায় আসছে, সরীসৃপের যুগ।
এই অধ্যায়ে ভুগিযোগী, আপাতত ভুগিযোগীটা একটু পড়ে ফেলো, পরে ভুগিযোগী নিয়ে আলোচনা হবে না। পরীক্ষায় প্রশ্ন দিলে তুমি কি করবা? হ্যাঁ, মেসোজোয়িককে বলে হচ্ছে সরীসৃপের যুগ। ভেরি গুড। আচ্ছা, বিবর্তন পার্টটা দেখবা আমি সামারাইজ করে আসলে ক্লাসে পড়াইছিলাম, একটু ক্লাসটা দেখে ফেলতে পারো, দেখ ওইটুক দেখেই হয়ে যাবে, ওইটুকের বাইরে আর কিছু লাগবে না। ওকে, আচ্ছা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা থেকে একটু প্রশ্নের পরিমাণ কম আসছে, এই জন্য 3 স্টার দিছি। স্টিল পড়বা কি কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আছে, কোথায় কোনটা ঘটছে, হ্যাঁ, এবং ক্রস করার পরে ফলাফলটা কি হবে। যেমন মেডিকেলে আসলো না, কোথায় আসলো, ঢাবিতে আসলো, ও ঢাবিতে, ঢাবিতে আসছে না, ওই যে বর্ণান্ততা না কি নিয়ে ক্রস আসছে না, ক্লাসে করাইছি, তো ক্রসিং তো আসছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে চাই, আই এম সো প্রাউড অফ ইউ, তুমি এই কথা বলছো। আমি তোমাদের আগেও বলছি কিনা জানি না, আমি ডাক্তারি না পড়লে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছিলাম। যদি ডাক্তারিতে চান্স না পাইতাম বা কোনো কারণে একটু মানে তুলনামূলক ডিএমসি তে না পেয়ে অন্য জায়গায় পাইছি, ঢাবিতে ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাইছি, এরকম হলে আমি শিফটও করতে পারতাম। আমি কলেজ থেকে এত এনজয় করি এই চ্যাপ্টারটাকে, এবং আমার আফসোস, ইভেন জানো আমি এরকম চিন্তা করতেছি যে এটার ওই বায়োটেকনোলজি বা এটার উপরে আমি কোনো মাস্টার্স ডিগ্রি বা কোনো কিছু এক্সট্রা করে নিতে পারি কিনা, কারণ এটাতে আমার অনেক আগ্রহ লাগে, আমার জানতে অনেক ভালো লাগে, বুঝছো? দেখা যাক। ওকে, হোয়াটএভার। আর ব্লাড গ্রুপ থেকেও প্রশ্ন আসে, কোনটা সার্বজনীন ব্লাড গ্রুপ, কে কাকে ব্লাড দিতে পারবে, কার কাছ থেকে নিতে পারবে, এই টাইপের ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারেরই টপ মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে সিলেক্ট করে দিয়েছি, প্রশ্ন সলভ করাচ্ছি, তোমরা কিন্তু এগুলো একটু নোট ডাউন করো। ওকে, আচ্ছা চলো। আচ্ছা, এইটা না অনেক কঠিন একটা প্রশ্ন আসছে, মানে অনেক কঠিন বলবো না, মানে অনেক বুদ্ধিমত্তার প্রশ্ন, কেউ কেউ চাইলে এটা সহজে সর্ট আউট করে ফেলতে পারবে। তবে আমি বলবো আসলে এটা আহ, মানে একজন এভারেজ স্টুডেন্টের জন্য ইটস সো টাফ, বুঝছো এই প্রশ্নটা, কারণ এটা হুবহু কোথাও লিখা নাই। অন্য কোনো বইয়ে, আনপপুলার বইতে লেখা আছে কিনা জানি না আমি, হয়তো বা থাকতেও পারে, বাট আমাদের আজমল স্যারের বইতে লেখা নাই। ওকে, তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুযায়ী F2 জেনারেশনে হোমোজাইগাস জিনোটাইপের সংখ্যা সাধারণত কয়টি? সাধারণত, ব্যতিক্রমে যাব না কিন্তু আমরা। আমি দ্বিতীয় সূত্রের কথা একটু যদি চিন্তা করি, প্রথমেই আমার মটরশুটির কোনটা চলে আসে? দ্বিতীয় সূত্রে মেন্ডেলের অনুপাত ছিল 9:3:3:1, তাই না? যাই হোক, এটা চাই নাই কিন্তু এখানে আমাদের, ভালো মতো বুঝবা, মানে অনেক কনসেপচুয়াল একটা ব্যাপার, বুঝছো? এবং জিএসটি তে বায়োলজির অধিকাংশ প্রশ্ন সোজা থাকলেও মানে 2-3টা প্রশ্ন কিন্তু মাশাল্লাহ খুব ভালোই দেয়, মানে ওইটা খালি টিচারদের পারার জন্য দেয়, স্টুডেন্টরা যারা টিচার লেভেলে ওরা কয়েকজন পারবে এরকম দেয় আর কি। যাই হোক, এটা নিয়ে চিন্তা করো না, যারা বায়োলজিতে একটু দুর্বল তারা এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করো না, তারা ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স ওইগুলোতে ভালো নাম্বার তুলবা। বায়োলজিতে এই ধরনের প্রশ্ন ফসকে গেলেও কিছু আসে যায় না, কারণ এটার জন্য ওই যে বললাম অনেক ডিপ নলেজ দরকার, বা কিভাবে তুমি সর্ট আউট করবা। যারা পেরে গেছে অলরেডি ভেরি গুড, যারা পারো না একটু আমার সাথে আসো। আমি এখানে যে এক্সাম্পলটা পড়েছি আমাদের বইতে, সেটা হচ্ছে একটা মটরশুটি, তার রং হতে পারে লাল এবং হলুদ, তাই না? সরি, তার বীজের রং হতে পারে হচ্ছে সবুজ অথবা হলুদ। তো সবুজ হলুদের মধ্যে প্রকট হচ্ছে হলুদ, রাইট? এরকম হলে সে হলুদ হবে, এরকম হলে সে কি হবে? সবুজ হবে। আচ্ছা, আবার তার বীজটা যদি কুঞ্চিত হয় সেটা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর যদি রাউন্ডেড হয়, বাংলায় কি বলে এটাকে, গোল, আর এটা একটা প্রকট বৈশিষ্ট্য। ব্যাপার বোঝার চেষ্টা করো। একটা গোল হলুদ, একটা বীজ মনে করো, হ্যাঁ, যে হলুদ রঙের এবং যা সুন্দরভাবে গোলগাল, এই ধরো একটা বীজ, এটা মটরশুটি গাছের বীজ, এটা হলুদ রঙের এবং গোলগাল বীজ, তার জিনোটাইপ হবে এইটা। আবার আরেকটা বীজ সবুজ রঙের এবং সে কুঞ্চিত, কুঞ্চিত মানে বীজটা এরকম এবড়ো থেবড়ো, তার জিনোটাইপ হবে এইটা। এই দুইটা জিনোটাইপই কিন্তু হোমোজাইগাস। হোমোজাইগাস মানে কি? সেম সেম হবে। যদি একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর হয়, তাহলে এটা কি সেম সেম হলো? না। তাহলে আমি কিন্তু F2 জেনারেশনের সব ধরনের জিনোটাইপই পাবো, তাহলে এইটাও একটা জিনোটাইপ পাবো, এইটাও একটা জিনোটাইপ কিন্তু আমি পাবো। আর কি কি হোমোজাইগাস জিনোটাইপ সম্ভব, চলো আমরা একটু চিন্তা করি। এখানে এরকম জিনোটাইপ সম্ভব, বড় হাতের আর বড় হাতের আর, ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এই একটা জিনোটাইপ সম্ভব, এটা হোমোজাইগাস। আর কি জিনোটাইপ সম্ভব? ছোট হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই। এটা কেমন হবে বলো? এটা হবে হচ্ছে আমাদের কুঞ্চিত হলুদ। এটা কেমন হবে? এটা হবে হচ্ছে গোল সবুজ। বাচ্চারা, এই কয়েকটা জিন দিয়ে আর কি কোনো হোমোজাইগাস অবস্থা?
বানানো সম্ভব? আমি দেখতে পাচ্ছি না। আর কোনো হোমোজাইগাস অবস্থা বানানো সম্ভব না, আর কোনো বিন্যাস সম্ভব না। হোমোজাইগাস অবস্থায় এই 4টা জিনোটাইপই আসলে সম্ভব, এর বেশি সম্ভব আমি দেখতে পাচ্ছি না। তোমরা দেখতে পাইলে বলো। নাই, যাবে না। তাহলে আমরা যদি চেকার বোর্ড দেখি, চেকার বোর্ডের মধ্যে অনেকগুলো জিনোটাইপই আছে, তার মধ্যে এই 4টা জিনোটাইপও আছে, এই 4টাই হচ্ছে হোমোজাইগাস। আমি যদি আরেকটা র্যান্ডম জিনোটাইপ লিখি, ধরো আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, তুমি বলবা ভাই এটা তো হোমোজাইগাস, কিন্তু এটা তো একটা হেটারোজাইগাস। তাহলে এটাকে কি আমি পুরোটাকে হোমোজাইগাস বলবো? না, এটা বাদ, এটা বাদ দিব। বুঝছো? যদি দুইটাই ছোট হাতের আর হইতো বা দুইটাই বড় হাতের আর হইতো, তাহলে সে হোমোজাইগাস হইতে পারতো। হ্যাঁ, সেও গোল হলুদ হবে, কিন্তু সে হেটারোজাইগাস গোল হলুদ। হোমোজাইগাস গোল হলুদ হচ্ছে এইটা। আমি কি বুঝাইতে পারছি? বলো। টিটু বলছে আপনার জন্য বায়োলজি থেকে ভালোবাসতে শিখছি। আর এটা তো আমার জন্য সেই পাওয়া। ওকে, যাই হোক, তোমার জন্য কিরকম পাওয়া এটা আসলে বুঝতে পারছি না। বায়োলজিকে ভালোবেসে অনেকেই মেডিকেলে আসে, তারপর কান্না করে। তোমাদের অবশ্য একটা ভালো দিক যে তোমরা মেডিকেলে পড়ছো না। হ্যাঁ, ভালো দিক এই কারণে বলছি, কারণ চান্স পাওয়ার পর মানে ডাক্তারি জীবনে সো টাফ। যাই হোক, সব জীবনই টাফ আসলে, সব দিকেই চ্যালেঞ্জ থাকে, খালি ডাক্তারিতে না। যে কোনো জায়গায় ভালো করতে চাইলে চ্যালেঞ্জ নিতেই হবে। ফিরে আসো, তাহলে কি বুঝছো এটার উত্তর কেমনে 4 হইলো? এই চিন্তাটুকু পরীক্ষার হলে 1 মিনিটের মধ্যে করা স্টুডেন্ট লেভেল থেকে যথেষ্ট টাফ। আচ্ছা, যাই হোক, সামনে যাচ্ছি, বুঝলে ভালো। দেখা হবে ইনশাল্লাহ। মেন্ডেল তার মটরশুটি গবেষণায় কত জোড়া বাজে দেখো। মেন্ডেল সবই মোটামুটি এই জেনেটিক্স চ্যাপ্টারে 7 সংখ্যাটা কোথায় কোথায় আছে চলো আমরা দেখি। তাহলে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, 7 বছর গবেষণা। আর কি যে গবেষণা বানানো পারছি না, তোমাদেরকে বানান নিয়ে বলি, আমি যদি বানান ভুল করে ফেলি। আচ্ছা, তারপর হচ্ছে 7 জোড়া ক্রোমোজোম, কোথায়? মটরশুটিতে। তাহলে বাচ্চারা এই হচ্ছে 7 সংখ্যাগুলো আছে জেনেটিক্স চ্যাপ্টারে। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, 7 বছর গবেষণা করছে, 7 জোড়া ক্রোমোজোম থাকে মটরশুটিতে। ওকে, বুঝা গেল? আর কতগুলো মটরশুটি গাছ নিয়ে কাজ করছিল? কত রকমের? 34 প্রকার মটরশুটি। 34 প্রকার মটরশুটি নিয়ে উনি কাজ করছিল। এই তো মেন্ডেলের কাজকর্ম। এবং উনি ছিল একজন কি বলো, ওই গির্জাতে ফাদার হিসেবে ছিলেন, এবং গির্জায় যারা ফাদার হিসেবে থাকেন তারা বিয়ে করেন না, এবং বিয়ে না করার দরুন ওনার জীবনে অফুরন্ত সময় ছিল মটরশুটির সাথে এই ছোটখাটো ক্রসিং করা, খেলাধুলা করা, হিসেব রাখা, এগুলা করার অফুরন্ত সময় পাইছিল। বুঝছো? এবং মানে এটা তো বিশ্বের একটা অন্যতম বড় আবিষ্কার। বুঝছো? এটা তোমাদেরকে বিয়ে না করার জন্য ইন্সপায়ার করার জন্য বলছি না। যাই হোক, টপিকে ফিরে আসি। তাহলে এটার উত্তর কি হবে বলো? 7 জোড়া। এ বি নেগেটিভ এই গ্রুপের ব্যক্তিরা কোন গ্রুপকে রক্ত দান করতে পারবে? তোমরা জানো যে এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা। সার্বজনীন গ্রহীতা সবার কাছ থেকে নিতে পারে, কিন্তু আর কাউকে দিতে পারে না। বুঝছো? যদি ও দাতা হইতো তাহলে সবাইকে দিতে পারতো, কিন্তু সে সার্বজনীন গ্রহীতা, সবার কাছ থেকে নিতে পারে। তাহলে দিতে পারবে শুধু কাকে? নিজের গ্রুপকে। তাহলে এবি শুধু কাকে দিতে পারে বলো? এবি কেই দিতে পারে, আর কাউকে দিতে পারে না। বুঝছো? ও সবার কাছ থেকে নিতে পারে, কিন্তু শুধু এবি কেই দিতে পারে, আর কাউকে দিতে পারে না। তাহলে এখানে ও বি কে দিতে পারবে? পারবে না। ওকে দিতে পারবে? পারবে না। ও এ বি এগুলো পারবে? পারবে না। তাহলে এখানে শুধু এবি আছে, তাহলে উত্তর এটা হয়ে যাচ্ছে। এখন ধরো আমি প্রশ্ন চেঞ্জ করে দিলাম, এবি নেগেটিভ না দিয়ে দিলাম যে এবি পজিটিভ। এবি পজিটিভ কোন গ্রুপকে রক্ত দিতে পারবে? লিখো। এবি পজিটিভ কাকে রক্ত দিতে পারবে? এবি পজিটিভ বলো। এবি পজিটিভ শুধু এবি পজিটিভ কে দিতে পারবে। পজিটিভ কখনো নেগেটিভ কে ব্লাড দিতে পারে না, মাথায় রাখবা। কিন্তু নেগেটিভ এর কাছ থেকে পজিটিভ ব্লাড নিতে পারে। আমাদের মেডিকেলের ব্যাচে 200 জন মানুষ ছিল, তার মধ্যে 3 জন বা 4 জন নেগেটিভ ব্লাড গ্রুপের ছিল। বুঝছো? আমাদের দেশে তোমরা এইখানে যারা আসো, তোমরাও কমেন্ট করতে পারো যে কে কে পজিটিভ ব্লাড গ্রুপ, কে কে নেগেটিভ ব্লাড গ্রুপ। প্লাস আর মাইনাস কমেন্ট করো, দেখবা সব প্লাস। কমেন্ট করেই দেখো, প্লাস আর মাইনাস কমেন্ট দেখি মাইনাস একটাও পাই কিনা। মাইনাস খুবই কম, দেখছো? সব প্লাস, দেখছো? কেউ কেউ এখন হয়তো বা একটু স্পেশাল সাজার জন্য মাইনাস দিতে পারে। তো
প্লাস বেশি, বুঝছো? আমাদের দেশে মোটামুটি 98% হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপ। তুমি চাইলে পজিটিভ ব্লাড গ্রুপ হয়ে নেগেটিভের কাছ থেকে ব্লাড নিতে পারো, কিন্তু এইটা ঘটলে রবীন্দ্রনাথ এই জন্যই, তোমাদের জন্যই, যারা পজিটিভ ব্লাড গ্রুপের হয়ে নেগেটিভের কাছ থেকে ব্লাড নেওয়ার স্বপ্ন দেখো, তুমি নিতে পারবে, কোনো সমস্যা হবে না। কিন্তু নিলে পরে যে ব্যাপারটা ঘটবে, ওই ব্যাপারটা হচ্ছে রবীন্দ্রনাথ লিখে গেছিল যে এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তাহলে তুমি, ওরা তো কাঙাল, ওদের তো পরিমাণ খুবই অল্প, 2%। ওরা তো ওদের কাছ থেকে রক্ত নিয়ে ওদের বাঁচতে হবে, ওরা তো পজিটিভের রক্ত নিতে পারবে না, তাই না? তো তুমি যদি আরো ওই নেগেটিভের কাছ থেকে তুমি রক্ত নিয়ে নাও, তাহলে ও নেগেটিভের রক্ত লাগলেও কি করবে? ও যখন পাবে না। তাহলে পজিটিভ হয়ে নেগেটিভের কাছ থেকে রক্ত নিতে পারবা এথিক্যালি, কিন্তু আসলে আমরা কখনোই নেই না, বুঝছো? যাই হোক, ওকে গেল বাচ্চারা। আর যদি আমরা বলতাম যে, তাহলে বলো, তুমি এখন আমার বলো সার্বজনীন গ্রহীতা এটা কে? মানে একদম পজিটিভ নেগেটিভ দিয়ে বলবা। একটা হচ্ছে সার্বজনীন দাতা, এটাকে পজিটিভ নেগেটিভ দিয়ে বলবা। প্রথমে গ্রহীতা লিখো, পরে দাতা লিখো। ভাইয়া, এটা কেন হয় এমন? আচ্ছা, এটা কেন হয় এমন, এইটা আসলে খুব ডিটেলস আলোচনা করেছে একটি মেইন ক্লাস, বুঝছো রে? আচ্ছা, এটা আলোচনা করতে গেলেও আরো 10-15 মিনিট সময় চলে যাবে। আপাতত এটা দরকার নাই তোমাদের, খালি জেনে রাখলেই হলো। আর ডিটেলস জানতে একটু ক্লাসটা করে ফেলো, টেনে ওই জায়গাটা দেখে ফেলো। ক্লাসে সবই কথা বলছি, অনেক জীবনমুখী কথা বলছি, বুঝছো? মানে জীবনের জন্য হলেও আমাদের বায়োলজি ক্লাসগুলো করা দরকার। কারণ আমরা দেখি বুড়োরা যখন একসাথে বসে, মানে আমার বাবা গোত্রীয়, চাচা গোত্রীয় যারা বসে, উনারা মানে ওনাদের বায়োলজি সবাই ব্যাকগ্রাউন্ডের না, ওনারা যে কি উল্টাপাল্টা বায়োলজি বলে ভাই, বুঝছো? মানে বিয়ের আগে ব্লাড গ্রুপ নিয়ে চিন্তা করতেছে, যেটার কোনো ইস্যুই নাই, কি অদ্ভুত। হ্যাঁ, তারপরে এক্স ওয়াই ক্রোমোজোম কিভাবে ছেলে মেয়ে নির্ধারণ করে, এটা নিয়েও আমি একটা আলোচনা শুনছিলাম আমার বাবা এবং তার অন্যান্য ফ্রেন্ড, যারা কেউই আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। কি ভয়ঙ্কর আলোচনা, কেউই কিছু বুঝে না, উল্টা পাল্টা বলতেছে। সেখানে গিয়ে আমি আবার সংশোধন করে দিতে পারি না। সব জায়গায় শিক্ষকগিরি দেখাইলে পরে আবার দেখা যাবে যে আমার বাবাও নিজে শিক্ষক ছিলেন। হ্যাঁ, তো এখন আবার নাকি বেত্রাঘাত, এটাকে নাকি জাস্টিস মানে জায়েজ করে দিচ্ছে, তো সেটা পড়তে পারে। তো আমি শিক্ষকতা করতে যাই নাই সেখানে, খুব ভয়ঙ্কর, মানে অল্প বিদ্যা যে ভয়ঙ্করী, সেই আলোচনা শুনে আমি বুঝতে পেরেছিলাম। যাই হোক, এই জন্য তোমরা ক্লাসগুলো করো, যেন পরবর্তীতে তোমরা যখন আঙ্কেল হবা, তোমরা যেন এইরকম আঙ্কেল না হও, হ্যাঁ, যারা এক্স ওয়াই নিয়ে ভুল ভুল তথ্য বুঝায় মিলাই ফেলবা হিসাব। আচ্ছা, ফিরে আসি। তো এ বি সার্বজনীন গ্রহীতাকে বলো। সার্বজনীন গ্রহীতা হচ্ছে এ বি, কি বলো, এ বি পজিটিভ। নেগেটিভকে কেন বলতে পারছি না? কারণ এ বি নেগেটিভ, তো এ বি পজিটিভের কাছ থেকে ব্লাড নিতে পারবে না। নেগেটিভ তো সবার কাছ থেকে ব্লাড নিতে পারবে না, তাই না? কারণ নেগেটিভ শুধু নেগেটিভের ব্লাডই নিতে পারবে। ওকে, এবার আসো সার্বজনীন দাতা। পজিটিভ তো নেগেটিভকে ব্লাড দিতে পারবে না, তাহলে পজিটিভ কখনোই সার্বজনীন দাতা হইতে পারবে না। সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ। যারা লজিক বুঝো না কেন এটা এরকম, তারা একটু মুখস্থ করে ফেলবা শেষ সময় এসে। পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত মানে দেখতে কেমন। পরিপূরক জিন কোথায় আলোচনা করছিলাম মনে করে দেখো, সাদা ফুল আর বেগুনি ফুল, জিএসটি প্রশ্ন। ওকে, কমপ্লেক্স লাগতেছে, যাদের খুব বেশি কমপ্লেক্স লাগতেছে পুরো চ্যাপ্টারটা দেখে ফেলো। 2টা ক্লাস আছে, টেনে দেখে ফেলো, তুমি বস হয়ে যাবা। ভালো মতন দেখে ফেলো, বই পড়ো, ঠিক আছে? জেনেটিক্স থেকে প্রশ্ন আসবেই। আচ্ছা, তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রমের মধ্যে 2টা অনুপাত আছে। মানে নর্মাল অনুপাত কত? 9:3 অনুপাত 3:1। দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে নর্মালি এটা। এটা ব্যতিক্রম হয়ে কত হতে পারে? 9:7 হইতে পারে, অথবা 13:3 হইতে পারে। 13:3। 13:3 কোথায় হয় জানো? প্রোকোট এপিস্টেসিসে। কোথায় হয় বলো? প্রোকোট এপিস্টেসিস। এপিস্টেসিস। আর বাকি 2টার ক্ষেত্রে 9:7। বাকি 2টা কি ছিল? একটা হচ্ছে পরিপূরক জিন, আর একটা ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে এই অনুপাত যে পারবে না, ঘুমের মধ্যে ডাক দিয়ে জিজ্ঞেস করলেও এই অনুপাত পারতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা হবে 9:7। 13:3 কার? প্রোকোট এপিস্টেসিসের। পরিপূরক জিন এটার কোথায় দেখা যায়? মিষ্টি মটরের ক্ষেত্রে দেখা যায়। ধরো এ আর বি, এই দুইজন হচ্ছে 2টা পরিপূরক জিন, যখনই একসাথে থাকবে জিনোটাইপটা ধরো এরকম হয়েছে, এ আর বি বড় হাতের আছে না, তাহলে এই ফুলটা কেমন হয়ে যাবে? বেগুনি রঙের হয়ে যাবে। ওকে,
আর যদি এমন হয় যে ধরো এরকম আছে, এই ফুলটা কেমন হবে? এই ফুলটা সাদা হবে। কেন সাদা হবে? কারণ এখানে বড় হাতের এ থাকলেও কোনো বড় হাতের বি নাই। বড় হাতের এ আর বড় হাতের বি হচ্ছে পরিপূরক জিন, দুইজন একসাথে থাকলে দুইজন মিলে রং বেগুনি বানাইতে পারবে, কিন্তু এখানে ও একা আছে, তাই ফুলের রং বেগুনি হবে না, সাদা হয়ে যাবে। ওকে, সাউন্ড প্রবলেম হইতেছে? সবার কি হইতেছে নাকি ঠিক আছে? বলো কি ধরনের প্রবলেম? কোনো প্রবলেম তো হওয়ার কথা না, ক্লিয়ার বলছে সবাই। আচ্ছা, ওকে। অনেক সময় মাইকে চার্জ শেষ হয়ে যায়, এই জন্য আমরা উৎকণ্ঠায় থাকি। একবার একাডেমিক ব্যাচে ক্লাস নিতে গিয়ে আমি মোটামুটি কমেন্ট টমেন্ট না দেখে আমি 25 মিনিট পড়ায় ফেলছি। এরপর দেখি যে এইটুকু কোনো সাউন্ড আসে নাই। তখন আমার মনে হয়েছে যে মানে জগৎটাকে খুব নিষ্ঠুর মনে হয়েছে, বুঝছো? মানে খুবই কষ্ট লাগে এটা। 25টা মিনিট তুমি চিল্লায় চিল্লায় পড়াইলা সব জিনিস, দেখলা যে এটা কেউ শুনে নাই। কি ভয়ঙ্কর! হারিয়ে গেল এতগুলো পরিশ্রম এবং কথা। স্লাইড দেওয়া থাকবে, হ্যাঁ স্লাইড দিব, সমস্যা নেই, টেনশন নিও না। চলো, মাসকুলার ডিস্ট্রফি রোগের লক্ষণ কি? এগ্রিতে মেইন বুক পড়তে হবে। আরে পড়তে পারলে খুবই ভালো। শোনো, আমার একটা বন্ধু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে, আমি তোমাকে কথাটা বলি একটু ক্লাসের মাঝখানে। বলছে জীবনে কোনো এক্স এর দাম নাই। জীবনে কোনো এক্স এর দাম নাই, শুধুমাত্র এক্স কোশ্চেনের দাম আছে। বুঝছো? তাহলে এক্স কোশ্চেনের দাম খুব আছে। তাহলে এক্স কোশ্চেন গুলো একটু ভালো মতনে দেখবা। এই যে আমাদের এগ্রির ক্ষেত্রেও এক্স কোশ্চেন অনেক রিপিট হয়, বুঝছো? এবং জিএসটি এবং অন্যান্য ভার্সিটিতেও এক্স কোশ্চেন যেই সব টপিক থেকে আসে, ঘুরায় ফিরে প্রশ্ন ওই সব টপিক থেকে আসে। এই জন্য আমি র্যান্ডম আলোচনা না করে কোশ্চেন ধরে আসলে আলোচনা করছি, যেন এই টপিকগুলো থেকে কোশ্চেন আসলে আমরা কমন পেয়ে যাই। বুঝছো? আচ্ছা, মাসকুলার ডিস্ট্রফি রোগে কি হবে সবাই বলে ফেলছো। মাসকুলার মানে তো মাসেল রিলেটেড, লোমের সাথে কি এটা? সারা শরীরে ঘন লোম হইলে এটাকে কি বলবা বলো? এটাকে এটাকে বলবা হচ্ছে তুমি হাইপার ট্রাইকোসিস। হাইপার মানে বেশি, ঠিক আছে, আর ট্রাইকোম মানে লোম, তাহলে হাইপার ট্রাইকোসিস। ওকে, বেশি লোম থাকবে। বর্ণান্ধতা তো কালার ব্লাইন্ডনেস, এটা তো তুমি জানোই। পেশির দুর্বলতা সমন্বয়ের অভাব হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি, এটা পারছো। অ্যান্টিবডি তৈরি না হওয়া, এটা তো তোমার তখন প্রতিরক্ষা কম থাকবে। পেশি সংকোচনের জন্য কোন আয়নটি অত্যাবশ্যকীয়? আচ্ছা, ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখো। এটা কোথায় আসছে? জিএসটি তে আসছে। পেশি সংকোচনের জন্য ক্যালসিয়াম আয়নটা খুবই দরকার, ঠিক আছে? ক্যালসিয়াম আয়ন একটু জেনে রাখো। রক্ত সঞ্চালনের জন্যও, পেশির সংকোচনের জন্য ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কে প্রাকৃতিক নির্বাচন মতবাদ দেন? প্রাকৃতিক নির্বাচন মতবাদ ইংরেজিতে বলো। ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন, তাহলে বলছিলাম মতবাদ গুলো পড়তে হবে, যে কোন মতবাদ কে দিচ্ছে। ন্যাচারাল সিলেকশন কে দেন বলো? মেন্ডেল? না, মেন্ডেল হচ্ছে জিনতত্ত্বের জনক। বিবর্তন নিয়ে কিছু বলে নাই, জিনতত্ত্বের জনক উনি। ল্যামার্ক কি দিছে বলো? ল্যামার্ক দিছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ, ঠিক আছে? ভাইজম্যান কি দিছে বলো? ভাইজম্যান হচ্ছে কি দিছে বলো? আধুনিক ডারউইনবাদ দিছে হচ্ছে ভাইজম্যান। বুঝছো? মানে প্রাকৃতিক নির্বাচনের যে কনসেপ্টটা দিছিল, এটা হচ্ছে ডারউইন দিছিল, সেটাকে আরো আধুনিক করে ভাইজম্যান হচ্ছে মানে আধুনিক ডারউইন, নিও ডারউইনিজম দিছে হচ্ছে ভাইজম্যান। ওকে, তাহলে উত্তর হবে কি বলো? ন্যাচারাল সিলেকশন। ভাইজম্যান আরেকটা কাজ করছে, উনি জার্ম প্লাজম সোমাটোপ্লাজম থিওরি দিচ্ছে। জার্ম প্লাজম মানে হচ্ছে আমাদের যে শুক্রাণু ডিম্বাণু এগুলো, আর সোমাটোপ্লাজম মানে দেহকোষ, এই দুইটার মধ্যে কম্পারিজন করে একটা থিওরি দিছে, যেগুলো আমাদের কাছে এখন একদম ইজি। ওই যুগে 1900 সালের দিকে এগুলা অনেক গুরুত্বপূর্ণ থিওরি ছিল, তখন তো আমরা অনেক কিছু জানতাম না। আচ্ছা, ল্যাথাইরাস অডোরেটাস, এটার বাংলা হচ্ছে মিষ্টি মটর, কিন্তু সেই বাংলা কিন্তু প্রশ্নে লেখা ছিল না। প্রশ্নে লেখা ছিল ল্যাথাইরাস অডোরেটাস প্রজাতির দুইটা সাদা ফুল বিশিষ্ট আলাদা স্ট্রেইন। স্ট্রেইন মানে হচ্ছে মানে আলাদা দুইটা প্রজাতি, এই টাইপের আর কি, মানে প্রজাতি না, সরি, প্রকরণ। আলাদা দুইটা প্রকরণ নিয়ে সংকরায়ন করে F2 জেনারেশনে বেগুনি ও সাদা ফুল। তাহলে বেগুনি সাদা দেখেই তুমি বুঝে ফেলবে এটা আসলে পরিপূরক জিনের কথা বলতেছে, তাই না? ল্যাথাইরাস অডোরেটাস বা মিষ্টি মটরের কি দেখা যায়? পরিপূরক জিন। তো পরিপূরক জিনের অনুপাত কত হয়? 9:7, ঠিক আছে? বেগুনিটাই বেশি হয়, 9:7। সংজ্ঞা থেকে আসছে, যে জিন নন এলিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে বাধা যে দেয় তার নাম কি বলো? এপিস্টেটিক জিন।
বাধা যে পায় তার নাম কি? হাইপোস্টেটিক জিন। কিভাবে মনে রাখা যায়? আমি মনে রাখতাম যে বাধা পায়, ধরো আমি নির্যাতিত, আমি বাধা পাচ্ছি, তখন তো আমি আসলে মাথা নিচু করে থাকবো, তাই না? হাইপো মানে নিচু বা কম, হাইপোস্টেটিক হচ্ছে দুর্বল। হাইপো নামেই তো একটু দুর্বল, নিচু, কম মনে হয়। হাইপোস্টেটিক দুর্বল, সে বাধা পাচ্ছে। আর এপিস্টেটিক জিন বাধা দিবে। কেমন? নিচের কোনটা পরিপূরক জিনের ফিনোটাইপিক অনুপাত? কয়েকবার পড়াই ফেলছি। 9:7 পরিপূরক জিন এবং দ্বৈত প্রচ্ছন্ন এপিস্থিতির অনুপাত। অনুপাত মিস করা যাবে না। অনেক কঠিন প্রশ্ন, তাই না? মৃত্যুর জন্য দায়ী জিনকে কি বলা হয়? আচ্ছা, যারা ইংরেজি গুলো জানে না তাদের জন্য কঠিন লাগবে। ডমিনেন্ট মানে প্রকট। ডমিনেন্ট শব্দের বাংলা কি বলো? প্রকট। রিসেসিভ মানে কি বলো? প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন। কমপ্লিমেন্টারি মানে কি বলো? পরিপূরক। লেখি নাই কোনটা? লিথাল। লিথাল মানে কি? মারণ। উত্তর কি হবে তাহলে? লিথাল জিন। সবাই পারছো? একদম সোজা। তারপর আসো, জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে পরস্পরের কি বলে? ওকে, তাহলে জিন জোড়াকে পরস্পরের কি বলে? ওকে ফাইন, আমি দুটা জিন লিখি। মনে করো মটরশুঁটি গাছের লম্বা হওয়ার জন্য দায়ী জিন লিখতেছি। বড় হাতের টি এখানে আছে, এখানে একটা বড় হাতের টি আছে। তাহলে এই দুটো হচ্ছে জিন জোড়া। ওকে, যখনই বলবে পরস্পরের মানে ও ওর কি হয়, ও ওর কি হয়, একজন একজনের কি হয়, উত্তর হবে অ্যালিল। পরস্পরের কি হয় বলো? অ্যালিল হয়। আর যদি বলতো এই দুইটা একই লোকাসে অবস্থানকারী জিন দুইটার গঠনকে কি বলে, তখন তুমি বলতা, গঠন যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলতা জিনোটাইপ। তাহলে জিনোটাইপের সংজ্ঞায় আমি কোন শব্দটা খুঁজবো? গঠন। একই লোকাসে অবস্থানকারী দুইটা জিন যুগলের গঠনকে কি বলে, তখন তুমি বলবা জিনোটাইপ। আর যদি বলে একে অপরের কি হয়, পরস্পরের কি, সম্পর্কটার নাম কি বলো? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। ওকে, অ্যালিল বা অ্যালিলোমর্ফ। আর যদি গঠন, এই দুইটার একসাথে গঠনকে কি বলতেছি? জিনোটাইপ। একে অপরের অ্যালিল। ঠিক আছে? আচ্ছা, এই তো লোকাসের কথা যদি মেনশন থাকে যে একই লোকাসে অবস্থিত এটা এটা, তখন তুমি কি দেখাবা বলো? তাহলে বইয়ের সংজ্ঞাটা তোমার ধরতে হবে যে কোন লাইন থেকে আসছে। গঠন থাকলে জিনোটাইপ, আর একে অপরের থাকলে অ্যালিল। এটা দিয়ে ধরতে পারবা, আর কিছু লাগবে না। আচ্ছা, এখানে কি বলছে? নন এলিক জিনে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। ওকে, তখন বাধা প্রাপ্ত জিনকে, এটা অনেকে আবেগে এপিস্টেটিক জিন দাগাই ফেলবে। এই বাধা প্রাপ্ত কথাটা পড়ার সময় পাবে না। বাধা পাইলে সে দুর্বল, তাহলে কি বলবা তাকে? হাইপোস্টেটিক জিন, তাই না? বাধা যে পাবে সে হাইপোস্টেটিক। পারছো সবাই? 3:1 না হয়ে 1:2:1 হয়ে যাবে। প্রথম সূত্রে ব্যতিক্রম থেকে আসছে, কোনটা হবে বলো বাচ্চারা? কি আলতু ফালতু অপশন দিচ্ছে, এটা আমার বাচ্চারা এমনিই পারবে। প্রথম সূত্রে ব্যতিক্রম কোনটা? 3 নাম্বার, সবাই পারছি। পারছি। বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায়, বাধা পাচ্ছে, বাধা দিচ্ছে না কিন্তু, দুর্বলটা কোনটা তাহলে? হাইপোস্টেটিক। একই প্রশ্ন। বাধা দেয়, বাধা দিচ্ছে, কে দিবে? এপিস্টেটিক। বুঝতেছো? আচ্ছা, একটি লোকাসের দুইটা জিনের একত্রে থাকাকে কি বলে? একত্রে থাকাকে অ্যালিলোমর্ফ বলবা। গঠন বলছে? গঠন তো বলে নাই। গঠন বললে জিনোটাইপ বলবা। দুইটা জিনের একত্রে গঠনকে কি বলে বললে বলবা জিনোটাইপ। ঠিক আছে? একত্রে থাকা পরস্পরকে কি বলে? অ্যালিল বা অ্যালিলোমর্ফ। এগুলোতে যাবা। কনফিউজিং সংজ্ঞাগুলো। প্রাণীবিজ্ঞানের কোন শাখায় পাখি সম্বন্ধে আলোচনা করা হয়? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে রিসেন্ট একবার কোন ভার্সিটিতে আসলো, আচ্ছা মনে নাই, ঢাবিতেই আসলো কিনা নাকি। আচ্ছা, যাই হোক, কঙ্কোলজি এটা হচ্ছে শঙ্খ সম্পর্কিত বিদ্যা। শঙ্খ চিনো তোমরা? সনাতন ধর্মের কেউ থাকলে শঙ্খ বাজায় না সন্ধ্যাবেলা? শঙ্খ, যে একটা বড় খোলসওয়ালা মলাস্কা পর্বের প্রাণী। শঙ্খ সম্পর্কিত বিদ্যা। এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গ বিদ্যা, সব পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়। বুঝছো? অর্নিথোলজি হচ্ছে পাখি বিদ্যা। ওকে, পাখি নিয়ে বিদ্যা কি আসছে, পাখি বিদ্যায় আসছে। হারপেটোলজি হচ্ছে, এটা হচ্ছে সাপ সম্পর্কিত বিদ্যা। এটাই একটা কোথাও কোনো একটা পরীক্ষাতে আসছিল। বুঝছো? সাপ সম্পর্কিত বিদ্যা, অথবা এটা তুমি বলতে পারো যে সরীসৃপ, উভচর এইসব সম্পর্কিত বিদ্যা হচ্ছে হারপেটোলজি। উত্তর কি হবে? সি নাম্বারটা। ওকে, ও যে ডিতে আসছে, আচ্ছা ওকে ফাইন।
কোন জীবের নির্দিষ্ট ক্রোমোজোমে, আচ্ছা কোন জীবের নির্দিষ্ট ক্রোমোজোমের একই লোক আছে, বিপরীত জিনগুলোকে কি বলে? ওকে ফাইন, তাহলে আমরা চিন্তা করি কোন জীবের নির্দিষ্ট ক্রোমোজোম, ধরো আমরা মটরশুটির 1 নাম্বার ক্রোমোজোম চিন্তা করতেছি। ওকে, মটরশুটির 1 নাম্বার ক্রোমোজোম দুইটা থাকবে, জোড়ায় জোড়ায় যেহেতু থাকে। আচ্ছা, একই লোকাস, একই লোকাস বলতে কি মানে এইখানে হলে এটারও এইখানে, ঠিক আছে। আচ্ছা এইখানে ধরলাম আমরা ওর বীজের রং হলুদ হওয়ার জন্য দায়ী জিন আছে। ওকে, আর এখানে মনে করো সবুজ হওয়ার জন্য দায়ী জিন আছে। যেহেতু বিপরীত জিন, না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন জীবের নির্দিষ্ট ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত বিপরীত জিনগুলোকে কি বলে? ভেরি কনফিউজিং। বিপরীত জিন কি আমরা এটা চিন্তা করব? একই লোকাসে অবস্থিত জিনকে একটা ক্যারেক্টার অ্যালিল বলবো। দাঁড়াও আমি একটু বোঝার চেষ্টা করি এটার উত্তর আসলে ওনারা কি নিতে চাইবেন। একই লোকাসে অবস্থিত, এটাকে আসলে তুমি অ্যালিল বলবা, বিপরীত হোক আর যাই হোক একে অপরের আসলে কি বলো? অ্যালিল। কিন্তু যদি বলতো যে একই লোকাসে অবস্থিত জিন যুগলকে কি বলে? ওই জিন যুগল হচ্ছে হেটারোজাইগাস, মানে দুইটা জিন মিলে হচ্ছে হেটারোজাইগাস, বুঝছো? বিপরীত জিনগুলোকে হেটারোজাইগাস আসলে বলা যাচ্ছে না, একসাথে হেটারোজাইগাস। খুবই কনফিউজিং প্রশ্ন, আমি এটা অ্যালিল দাগাবো, বুঝছো? আমি এটা অ্যালিল দাগাবো, আমি জানি না যে কোথায় কি উত্তর নিয়েছে, কোন একটা লাইন থেকে এটা তুলে দিছে আর কি। নির্দিষ্ট ক্রোমোজোমের একই লোকাসে আছে, বিপরীত জিন হোক আর যাই হোক একে অপরের অ্যালিল, তো আমি এটা অ্যালিলে যাব। এই সংখ্যাগুলো একটু পড়ো, বইয়ের লাইনগুলো একটু হুবহু দেখো যে এই কিওয়ার্ড ধরে আমি আসলে প্রশ্নটা, তাহলে হোমোজাইগাস, হেটারোজাইগাস, অ্যালিল, জিনোম আর হচ্ছে জিনোটাইপ, এই সংখ্যাগুলো অবশ্যই দেখবা যেন তুমি কনফিউশন এড়িয়ে অ্যান্সার করে আসতে পারো। আচ্ছা, বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, বাধা দিলে এটা এপিস্টেলিক জিন। কয়বার আসছে এই প্রশ্ন হিসাব ছাড়া? সার্বজনীন দাতা, সবাই পারো এটা, সার্বজনীন দাতা সবাইকে দিতে পারবে। এখানে কোনটাকে দাগাবা? আমি তো জানি সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ, তাই না? তাহলে এখানে আসলে কোনোটাই উত্তর না। স্টিল আমি অ্যাপারেন্টলি সঠিক উত্তর হিসেবে আমি ওকে দাগাই দিব, কারণ ও আসলে আছে অ্যাটলিস্ট ও, তাই না? অ্যাপারেন্টলি সঠিক উত্তর হিসেবে, বাট আসল সঠিক উত্তর হচ্ছে ও নেগেটিভ। টেস্ট ক্রস ব্যাক ক্রসটা দেখাই দেন। টেস্ট ক্রস ব্যাক ক্রস নিয়ে ক্লাসে আলোচনা করছি, কিসের জন্য ইম্পর্টেন্ট না, মেইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এই জন্য টেস্ট ক্রস ব্যাক ক্রস নিয়ে আলোচনা করছি না, কঠিন টপিক। মনোহাইব্রিড মানে মেইন ক্লাসে আলোচনা করছি, তোমরা একটু করে দেখে নিতে পারো। ক্রসের ক্ষেত্রে F2 বংশে জিনোটাইপিক অনুপাত। মনোহাইব্রিড ক্রস মানে কি বলো? প্রথম সূত্রই তো মনোহাইব্রিড ক্রস। F2 বংশে অনুপাত কত হবে? নর্মাল অনুপাতটা জানতেছি 3:1, ব্যতিক্রম হইলে 1:2:1 হতো। 23 নাম্বার প্রশ্ন চলে আসছি। এই দেখো, লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে কি বলে? দুইটা জিন যুগল, এদেরকে একসাথে এই গঠনকে কি বলবা? একে অপরের কিন্তু জিজ্ঞেস করে নাই, জিন যুগলকে একে অপরের কি বলবে? সরি, ভুল দাগাই ফেলছি। জিনোটাইপ। আর ফিনোটাইপ কি বলো? বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, বুঝা গেল? ওকে, জিন তত্ত্বের জনককে? অনেক কঠিন, পারি না। চার্লস ডারউইন, তার যে বিবর্তনবাদ সেটা কোন পুস্তকে প্রকাশ করছিল জানো? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে অন দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটা কত সালে প্রকাশিত হয়েছে? এটাও ঢাবিতে আসছিল 1859 সালের 24শে নভেম্বর, আমি যদি ভুল না করে থাকি। ল অফ সেগ্রিগেশন এটা কে প্রদান করছে? ল অফ সেগ্রিগেশনের বাংলা হচ্ছে পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র, বুঝছো? তো পৃথকীকরণ সূত্র কার সূত্র বলো? কয় নাম্বার সূত্র এটা? মেন্ডেলের। এটা মেন্ডেল প্রদান করছে। মেন্ডেলের কয় নাম্বার সূত্র পৃথকীকরণ সূত্র লিখো? ল অফ সেগ্রিগেশন। 1 2 1 2 ভরে যাচ্ছে। তাহলে আমাদের সূত্রের অন্য নামগুলো জানতে হবে, ঠিক আছে? সূত্রের অন্য নামগুলো কি কি আছে বলো? একটা হচ্ছে ল অফ সেগ্রিগেশন, আর একটা হচ্ছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, তাই না? বা স্বাধীনভাবে বিস্তরণের সূত্র। তাহলে প্রথম সূত্রের নাম হচ্ছে
তোমার ল অফ সেগ্রিগেশন, যেটাকে আরেকটা নামে রাখি জনন কোষের বিশুদ্ধতার সূত্র নামেও ডাকি। ঠিক আছে, তাহলে পৃথকীকরণ সূত্র প্রথম সূত্রের আরেক নাম। আর ঠিক আছে, আহ সজীব উত্তর দিচ্ছে 1 অথবা 2 এর যে কোনো একটা হবে। ঠিক বলছো, এরকম উত্তরই দরকার। RH ফ্যাক্টর মোট কতটি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি? এমিল ফিশার বলছে এটা 6টা অ্যান্টিজেনের সাধারণ সমষ্টি। 6টা অ্যান্টিজেন কি কি বলো? সি, ডি, ই, আর হচ্ছে ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের ই। এই 6টা অ্যান্টিজেন নাম দিছি এভাবে, সোজা নাম ABCD দিয়ে নাম দিছে। এই 6টা অ্যান্টিজেন দিয়েই RH ফ্যাক্টরটা নির্ধারিত হয়। কারো জিনোটাইপ যদি হয় ধরো সি, হ্যাঁ ধরো ছোট হাতের সি, বড় হাতের ডি, ছোট হাতের ই, তাইলে সে কি হয়ে যাবে? পজিটিভ। তিনটার মধ্যে যে কোনো একটা বড় হাতের হলেই সে পজিটিভ ব্লাড গ্রুপের হয়ে যাবে। এই জন্যই আসলে পজিটিভ ব্লাড গ্রুপের সংখ্যা এত বেশি। ওকে, নেগেটিভ হইতে গেলে সবগুলো ছোট হাতের হইতে হবে, তিনটাই কি হইতে হবে? ছোট হাতের হইতে হবে, তখনই সে নেগেটিভ হবে। সো আমরা আমাদের ক্লাসের শেষে চলে আসছি, এবং আমরা চলো আবার নতুন করে বিশ্বাস করি যে আমাদের বেস্ট টাইমটা এখনো আসতে বাকি। জাস্ট ওয়েট ফর ইউর টার্ন। তোমার টার্নটা এখনো আসা বাকি, এই জন্য হয়তো বা তোমাকে আজকে ক্লাস করতে হচ্ছে। কার জীবনে কি ঘটে গেল সেটা দেখার দরকার নেই, যার যার জীবন তার তার। তোমার কোন বন্ধু অ্যাপারেন্টলি এখন সফল হয়ে গেল সেটা দেখার দরকার নাই, কারণ জীবনের সফলতার মাপকাঠি ভিন্ন। জীবনের সফলতার মাপকাঠি আমার কাছে যদি জিজ্ঞেস করো, তাহলে সেটা হচ্ছে সুখ, সেটা হচ্ছে শান্তি, মনের শান্তি, যেটা হয়তো বা এখন তুমি মিস করছো, কিন্তু সৃষ্টিকর্তা সেটা অচিরেই তোমাকে ফিরিয়ে দিবেন। এই বিশ্বাসের নামই মানে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বা ইমান, আমি মনে করি। হুম, তাহলে এই ভরসাটা রাখো এবং অপেক্ষা করো, ধৈর্য ধরে অপেক্ষা করো, হাল ছেড়ে চলে যেও না। তাহলে তোমাকে মানে তুমি যদি একটা জিনিস না চাও, সৃষ্টিকর্তা দিবেন না, তাই না? তাহলে তোমার টার্নের জন্য তুমি একটু ওয়েট করো। ঠিক আছে? আচ্ছা, কেউ কেউ বলছো বায়োলজি রিলেটেড সাবজেক্ট পেতে চাই। ওকে, গ্রেট। আর কেউ কেউ বলেছে ভাই পড়ার স্ট্র্যাটেজি। পড়ার স্ট্র্যাটেজি হচ্ছে তুমি একটা রুটিন করে ফেলো। আপাতত তোমার এই যে এই রুটিনটাই তোমার আপকামিং ডেইজ রুটিন। এখন তুমি পাইকারি দরে পড়তে হবে, খুচরা দরে আমি এক চ্যাপ্টার 3 দিন লাগায় পড়বো সুযোগ নাই। এখন এক চ্যাপ্টার, এই 4 চ্যাপ্টার একদিনেই পড়তে হবে, এবং ওইভাবে তোমার পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলো দিতে হবে। এভাবে একবার রিভিশন কমপ্লিট হবে তোমার। বুঝতে পেরেছো? আর যদি মনে করো ওকে ফাইন, এসিএস এর জিএসটি ব্যাচ যেভাবে খুশি ওভাবে যাক, আমি একদিন একটা একটা করে পড়ে আগাই, পরে পড়বো না। ধুপ করে তোমরা তো অলরেডি এক্সপিরিয়েন্স দেখছো যে পরীক্ষার সময় খুব কাছে চলে আসে, এবং আলটিমেটলি আমাদের রিভিশন মনের মতো করে আর হয় না। এখনো অনেকখানি সময় বাকি, তাই না? 2 মাসের অধিক সময় বাকি না, বা 2 মাসের কাছাকাছি সময়। তো কাজে লাগাও, প্রপারলি কাজে লাগাও, একবার রিভিশন এটার সাথে কমপ্লিট করো। ওকে, আচ্ছা। আমার সব অধ্যায় শেষ আছে, প্রশ্ন ব্যাংক শেষ, ভালো মার্ক আনার উপায় কি? তাও যদি ভালো মার্ক না আসে, তাহলে ডেফিনেটলি কনসেপচুয়ালি কোনো কোনো জায়গায় তোমার ঘাটতি আছে। হয়তোবা তুমি কিছু কিছু জায়গায় মুখস্থ করে পার পেয়ে গেছো, বাট প্রশ্ন আসলে তুমি পারছো না। ওই প্রশ্নগুলোকে ডিটেক্ট করো, ওই জায়গাগুলো আবার ভালো করে পড়ো। ঠিক আছে? আচ্ছা, এগ্রি চলে আসতেছে ভাইয়া। পড়াকে আলাদা করো না, একটা পড়া যখন পড়ছো তখন এটা এগ্রির জন্য পড়ছো, জিএসটির জন্য পড়ছো, এইভাবেই পড়বা। ঠিক আছে? রক্তচাপটা যখন পড়ছো, এখন একবার পড়ছো মানে এই এই পড়া দিয়ে তোমার এগ্রি, এই পড়া দিয়ে তোমার জিএসটি। এবছরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কমন গুলো অ্যাড করলে ভালো হতো। আমার মনে হয় এই পুরো এসিএস এর ভার্সিটি ব্যাচে যদি একটা হিসেব করা হয়, কে সব থেকে বেশি প্রশ্ন সলভ করিয়েছে, প্রশ্ন সলভের সংখ্যা, হয়তোবা বায়োলজির জন্য সুযোগটা আমার বেশি ছিল, বাট হয়তোবা সেটা আমি। তোমাদের মেইন ক্লাসগুলোতেও আমি প্রত্যেকটা ক্লাসে আসলে সখানে 100-র কাছাকাছি করে প্রশ্ন সলভ করেছি। আজকেও আমরা 100-র কাছাকাছি প্রশ্ন সলভ করেছি। এখন এটা তো শেষ করার কোনো শেষ নাই। আমি চাইলে তো আরো প্রশ্ন অ্যাড করতে পারতাম, বাট সবকিছু একটা লিমিট থাকে, লেভেল থাকে। সেই কথা বিবেচনা করে আমরা এই কয়টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম, পড়লাম। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, সো দ্য এন্ড, আজকের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো করে পড়ো, আমার অসম্ভব দোয়া থাকবে। 25 তারিখ আবার দেখা হবে। তোমাদের এই ছোট্ট ক্লাসটা কেমন লাগলো এটা একটু করে আমাকে জানাতে পারো। ঠিক আছে, আমি একটা পোস্ট দিব, সেখানেও জানাইতে পারো। আর এই তো, নেক্সট ক্লাস দেখা হবে। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, পড়া দিয়ে, এই পড়া দিয়ে কি এনইউ হবে? আমি কোন পড়া, তোমার পড়ার অবস্থাকে আমি জানি বলো? তোমার পড়ার অবস্থা তো আমি জানি না, তাই না? কোষ ও কোষের গঠনটা উইক, কি করা যায়?
আমি বলি এটা বাচ্চাদেরকে, যেটা তুমি উইক, যেটাতে তোমার গলার কাটা মনে হচ্ছে, সেটাকে তুমি তোমার স্ট্রেংথ বানাও। যেমন আমি মেডিকেল এডমিশনের সময় আমার জৈব যৌগকে আমার খুব পচা মনে হইতো। পরে আমি একদিন মানে আমি রেগে মেগে জৈব যৌগ নিয়ে বসছি যে দেখি এটার মধ্যে কি আছে। আমি যত বই ছিল আমি সব বই পড়ছি, আমি প্রায় 1500 মতো প্রশ্ন সলভ করছি। এরপরে প্রত্যেক মডেল টেস্টের আগে আমি দোয়া করতাম যে আল্লাহ জৈব যৌগ থেকে যেন বেশি প্রশ্ন আসে, তাহলে আমি পারবো, অন্যরা পারবে না। যেটা তোমার দুর্বলতার জায়গা সেটাকে তোমার স্ট্রেংথ বানাই ফেলো, বুঝছো? কোষের গঠন থেকে খুব ছোট ছোট সংখ্যা, ছোট ছোট ইনফো, এগুলো না পড়ে বেসিক তথ্যগুলো পড়ো, জেনারেলাইজ তথ্যগুলো পড়ো, খুব ডিপ ডিটেলস পড়ার দরকার নাই। এখন এসে আমি বুঝাইতে পারছি? বেসিক জিনিসগুলো পড়ে পড়ে যাও। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করি। ভালো থেকো সবাই। ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা ক্লাস করলে সবাইকে অসম্ভব ধন্যবাদ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ভালো ভার্সিটির নাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো ভার্সিটির নাম এখন কারেন্টলি কি আছে, তোমরা তোমাদের যারা সিনিয়র বিভিন্ন ভার্সিটিতে পড়েন তাদের কাছে আরো বেটার জানতে পারবা, বুঝছো? তো ওইটা আমি এখন আপ টু ডেট না যে কোথায় কেমন হচ্ছে। ওকে, ফেসবুক থেকে কিছু কমেন্ট পড়ি। বোটানি হার্ট মনে হয়, হইলে কিছু করার দরকার নেই, খুব ভালো হয়েছে। ওকে, ফাইন। অন্যরকম আগ্রহ আছে, আচ্ছা ঠিক আছে, ক্লাস করতে থাকো এবং পড়তে থাকো নিজের মতো, ঠিক আছে? আচ্ছা, পড়া মনে রাখার উপায় জানতে চেয়েছে অনেকে, আলাদা করে কোনো উপায় নাই, বারবার পড়তে হবে, কনসেপ্ট ঠিক রাখতে হবে, তাইলে মনে থাকবে। ওকে, তাহলে আমরা যাই। অনেকদিন পর দেখা হলো, আবার রিভিশন ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ দিছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কমেন্ট পড়তে থাকলে খালি সময় যাবে, আমরা 2 ঘন্টার আগে ক্লাস শেষ করছি, এটা একটা ক্রেডিট আমার যে 2 ঘন্টার কম সময়ে তোমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।